গল্পের নাম এক মায়াবতীর প্রেমে। লেখনীতে তানিশা সুলতানা। গল্পের দ্বিতীয় পর্ব। মেজাজ তুরুঙ্গে তারেক রহমানের। একমাত্র মেয়ে তার, বড় আদরের। সারাক্ষণ গম্ভীর মুখে থাকলেও ছেলে মেয়েকে তিনি ভীষণ ভালোবাসে। সেই কলিজার টুকরোর জন্মদিন আজকে। প্রতি বছর জন্মদিনে তারেক সবার আগে মেয়েকে উইশ করে, কিন্তু এবার পারছে না, মেয়েটা তার বহু দূরে। ঘড়ির কাঁটায় রাত 12:06 বাজে। তন্নির রুমে বিছানায় বসে আছে তারেক। কয়েকবার কল করেছে তন্নির নাম্বারে, ফলাফল শূন্য। কল রিসিভ হচ্ছে না। তারেক বেশ জানে তার বোকা শোকা মেয়েটার ফোন এখন অন্য কারো দখলে। বোকার রানী তার থেকে ফোন চাইতে পারছে না। তারেক একবার ভাবে আর্থিকে কল করবে, আবার ভাবে যাকক একটা রাতেরই তো ব্যাপার, দিনে শুভেচ্ছা জানিয়ে দিব, তবুও আর ঘুমোতে পারে না তারেক। মেয়ের টেডি জড়িয়ে বসে থাকে। অনির সাথে ঘুমোচ্ছে তন্নি। ঘুমোচ্ছে বললে ভুল হবে, চোখ বন্ধ করে শুয়ে আছে। মনটা পড়ে আছে বাড়িতে। বাবার জন্য মন খারাপ করছে। তাছাড়া এই অচেনা পরিবেশে তার একটু ভয়ও করছে। তন্নি কখনোই রুমের লাইট বন্ধ করে না। অন্ধকারে সে ভীষণ ভয় পায়। কিন্তু আজকে অর্ণবের মামি লাইট বন্ধ করে চলে গিয়েছে। তন্নি চেয়েও কিছু বলতে পারেনি, অন্ধকারে ভয় পেয়ে অনির দিকে চেপে শুয়ে আছে। ভয় টেনশন সবটা মিলিয়ে এই শীতেও তন্নির শরীর ঘেমে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে ঢুকে পড়ে। তন্নি কান খাড়া করে থাকে, বুঝতে চাচ্ছে ঠিক কে আসলো, কিন্তু পায়ের শব্দ শুনে কি আর মানুষকে চেনা যায়? তবে তন্নি বুঝতে পারছে কেউ তার পাশে এসে বসেছে। অতঃপর তন্নি বুঝে যায় এটা অর্ণব। লোকটার শরীরে একটা অদ্ভুত ধরনের সুবাস রয়েছে, যেটা নাকের ডগায় লাগলেই তন্নি বুঝতে পারে মানুষটা আশেপাশে আছে। সুবাসটা ভীষণ আনকমন। এমন সুবাস আর কোথাও পায়নি তন্নি। অর্ণব গালে হাত দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে তন্নির মুখের দিকে। ড্রিম লাইটের হালকা আলোতে মায়াবতীকে ভীষণ আদুরে লাগছে। এই মেয়েকে বাবার কলিজা হতে বের করে এত দূরে নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে প্রাণ ভরে দেখা। এই মেয়েকে দেখার তৃষ্ণা মেটেই না অর্ণবের। কি আছে এর মধ্যে? অর্ণব দীর্ঘ শ্বাস ফেলে খানিকটা শব্দ করে বলে, কবে বড় হবে? তোমাকে পাওয়ার এক অদ্ভুত নেশা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। অর্ণবের এমন কণ্ঠে তন্নির চোখের পাতা কেঁপে ওঠে। জোর করে বন্ধ করে রাখতে পারছে না চোখ দুটো। অর্ণব ঠিক বুঝতে পারে তার হৃদয়হরণী জেগে আছে, এবং তার সকল কথা শুনে ফেলেছে। অর্ণব ফ্লোর থেকে উঠে খাটে বসে তন্নির ঠিক মাথার কাছে। জায়গা কম থাকায় চেপেই বসেছে। তন্নি তাড়াহুড়ো করে উঠে বসে বালিশের পাশ থেকে ওড়না নিয়ে বুকে চাপিয়ে নেয়। মাথা নিচু করে ফেলে। ঘুমাওনি? অর্ণব ঠান্ডা গলায় জিজ্ঞেস করে। তন্নি মাথা নাড়িয়ে না বোঝায়। অর্ণব তন্নির বালিশ নিজের কোলে নিয়ে গোল হয়ে বসে। হ্যাপি বার্থডে অথইয়ের তন্নি। তন্নি মৃদু হেসে থ্যাঙ্কস বলে। অর্ণব নিজের প্যান্টের পকেট থেকে একটা ছোট লাল রঙের বক্স বের করে। তন্নি উৎসুক চোখে তাকিয়ে থাকে। সে দেখতে চায় কি আছে এই বক্সে। অর্ণব ধীরে সুস্থে বক্স খুলে। সে চকচক করছে একখানা আংটি। অন্ধকারেও জল জল করে জানান দিচ্ছে এটা হীরে। তন্নি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে, এই আংটি কি এবার তাকে পরতে বলবে? পরতে হবে। ভাবতেই ভয় পায় তন্নি, এই আংটি পরে বাসায় যাবে কি করে? বাবা ঠিক প্রশ্ন করবে। তন্নি মিথ্যে বলতে পারে না। ধরা পড়ে যাবে। তখন তো তন্নিকে খুব বকবে। ভয় শুকনো ঢোক গিলে তন্নি। অর্ণব বক্স হতে আংটি খানা মুক্ত করে, এবং তন্নির বা হাত টেনে নিয়ে অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয়।
তন্নি যেন ঘোরের মধ্যে চলে গিয়েছে। অর্ণব তন্নির নরম তুলতুলে হাতখানা নিজের শক্তপোক্ত পুরুষালী হাতের মুঠোয় পুরে নিয়ে ধীর গলায় বলে, এই আংটি পরিয়ে তোমাকে আমার জন্য ফিক্সড করে রাখলাম। খবরদার এই আংটি খুলবে না। তন্নির চোখের কোণে টলমল করে পানি। অর্ণবের থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার একটু চেষ্টা করে, ব্যর্থ হয়। অবশেষে নাক টেনে বলে, বাবা দেখলে কি বলবো? ভীষণ বকবে আমায়। অর্ণব বিরক্ত হয়। বাবার ভয় কেন মিউ মিউ করবে? অর্ণব তো ঠিকই বাবার সামনে সিংহের মতো চলে। আমি কিচ্ছু জানি না। যেদিন দেখব তোমার হাতে আংটি নেই সেই দিনই তোমাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলব। বুঝেছ? তন্নি জবাব দেয় না। অর্ণব চাপ দেয় তন্নির হাতে। পুনরায় বলে, কি বুঝোনি? তন্নি আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। স্পিক আপ। খানিকটা ধমকের সুরে বলে অর্ণব। তন্নি শুকনো ঢোক গিলে বলে, বুঝেছি। খুলব না। অর্ণবের যেন উত্তর পছন্দ হল না। সে ফোঁস করে শ্বাস টেনে বলে, কি আমায় বিয়ে করতে চাও না? তন্নি চট করেই জবাব দেয়, চাই না। আমার বিয়ের বয়স হয়নি। মুখ বাঁকায় অর্ণব। ভ্রু কুঁচকে বলে, হাহু বিয়ের বয়স হয়নি, অথচ একটু ছুঁয়ে দিলেই কাপা কাপি শুরু করে দাও। শোনো মেয়ে, কাপা কাপি তারাই করে যারা বিয়ে করতে চায়। তন্নি ঘোর প্রতিবাদের সুরে বলে, আপনি অদ্ভুতভাবে ছুঁয়ে দেন। যেভাবে ছুলে সবাই কাঁপবে। অর্ণব একটু এগিয়ে বসে বলে, আচ্ছা, আমাকে ছুঁয়ে দাও তো দেখি আমি কাঁপি কিনা। তন্নি হাত এগিয়ে দেয় অর্ণবকে ছোঁয়ার জন্য। আবার কিছু একটা মনে করে হাত পিছিয়ে নেয়। ছেলে মানুষ কাঁপে না। বাঁকা হাসি দেয় অর্ণব। তন্নির মাথায় গাঁটটা মেরে নেমে পড়ে বিছানা হতে। মাথা মোটা। ঘুমাও। বলতে বলতে রুমের লাইট অন করে দিয়ে দরজা আটকে চলে যায়। তন্নির নিজের হাতের অনামিকা আঙুলের দিকে তাকায়। জল জল করছে আংটি খানা। দারুণ মানিয়েছে হাতে। নিধি অর্ণবের বড় মামির বোনের মেয়ে, অর্ণবের সাথে দারুণ বন্ধুত্ব। এই বন্ধুত্ব ছোটবেলা হতেই। তারা একই স্কুলে পড়েছে আর এখন একই ভার্সিটি থেকে মাস্টার্স করছে। অর্ণব গোপালগঞ্জ চলে আসাতে সেও চলে এসেছিল। নিধির বাবার বাড়ি মানিকগঞ্জ। অর্ণবদের বাড়ির পাশাপাশি। ঢাকায় গিয়েছিল বেড়াতে। অর্ণব এসেছে শুনে সে অতি দ্রুত চলে এসেছে। অর্ণব ঘুম থেকে উঠে ছাদে চলে যায় একটু এক্সারসাইজ করতে। টি শার্ট খুলে দুটো পুশ আপ দিতেই নিধি সেখানে উপস্থিত হয়। বরাবরই মডার্ন মেয়ে নিধি। পোশাক আশাকেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। আজকেও তার ব্যতিক্রম নয়, কালো জিন্স এবং গোলাপি টি শার্টে দারুণভাবে সাজিয়েছে নিজেকে। নিধি খানিকক্ষণ চুপচাপ দেখতে থাকে অর্ণবকে। জিম করা বড়ি বরাবরই নিধিকে ঘায়েল করে। কতবার যে লুকিয়ে দেখেছে। খালি গায়ে পুশ আপ দেওয়ার দৃশ্য নস্টালজিক বানিয়ে দেয় নিধিকে। হঠাৎ অর্ণবের চোখ পড়ে নিধির দিকে। সে উঠে পড়ে। কাঁধে ঝোলানো টি শার্ট পরতে পরতে হেসে বলে, আরে হহ নিধি, কখন এসেছ? নিধিও হেসে জবাব দেয়, 15 মিনিট হল। আচ্ছা। হঠাৎ আসলে যে আমি আজকেই চলে যাব। গ্রেট। আমিও যাব, একটা কাজে এসেছিলাম। একসাথেই যাওয়া যাবে। সরি নিধি, আমি একা আসিনি। নো প্রবলেম। আমি উবার কল করে দিব তোমায়। নিধি কিছু বলতে যায়। তখনই অনি চলে আসে। দাদা ভাই, তন্নি কাঁদছে। তাকে আমি বকিনি মারিওনি, তবুও কাঁদছে। কথাটা শুনে বিচলিত হয় অর্ণব। সে দৌড়ে নামতে থাকে সিঁড়ি বেয়ে। এদিকে নিধি ভাবনায় পড়ে যায়। কে এই তন্নি? ঘুম থেকে উঠে বালিশের পাশে ফোন পেতেই তন্নির মনটা খুশিতে নেচে ওঠে। সে অতি দ্রুত ডায়াল করে বাবার নাম্বারে।
রিং হওয়ার সাথে সাথেই রিসিভ করেন তিনি এবং ধমক দেয় তন্নিকে। গম্ভীর গলায় প্রশ্ন করে, আমার পারমিশন ছাড়া তুমি যাওয়ার সাহস পাও কোথায়? ব্যাস এতেই তন্নির চোখ ভিজে ওঠে। বাবাকে কিছু বলতে যায় কিন্তু কান্নার জন্য বলতে পারে না। ফুপিয়ে কেঁদে ওঠে। দুপুরের আগে তোমাকে বাড়িতে দেখতে চাই বলেই কল কাটে তারেক। তন্নি ফোন খানা বুকে জড়িয়ে হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। অর্ণব তন্নির হাতে ফোন দেখেই বুঝতে পারে শ্বশুর মশাই ধমকেছে তার মায়াবতীকে। রাগ ওঠে অর্ণবের। চোয়াল শক্ত করে ফেলে। বা হাতে ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে তন্নির সামনে গিয়ে দাঁড়ায়। অর্ণবের অস্তিত্ব টের পেয়ে তন্নি মুখ তোলে। অতঃপর ঠোঁট উল্টে বলে, আমাকে এখনই বাসায় দিয়ে আসুন। আব্বু ধমকে শেষ করে দিল আমায়। আমার বউকে উনি কেন ধমকাবে? সাহস দিয়েছে কে ওনাকে? টাকলু উকিল। ওনার টাক আমি ফাটিয়ে দিব। মুহূর্তেই তন্নির কান্না থেমে যায়। তার বাবাকে টাকলু বলল। হ্যাঁ, মাথায় চুল কম, কিন্তু একেবারেই টাকলু না। চোখ মুখ খিচে বিরক্তির নিঃশ্বাস ফেলে তন্নি অতঃপর ঘোর প্রতিবাদের সুরে বলে, মোটেও আমার আব্বু টাকলু না। যথেষ্ট চুল আছে তার মাথায়। অর্ণব বাঁকা হেসে বলে, তুমি আমার বউ নাকি? থমথমে খেয়ে যায় তন্নি। এদিক ওদিকে দৃষ্টি ফেরায়। বলো। তন্নি শুকনো ঢোক গিলে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে। সত্যিই বাসায় যেতে হবে আমাকে। আমার বার্থডে আজকে। আমার আব্বু আমার জন্য অপেক্ষা করছে। অর্ণব মুখ বাঁকায়। মনে মনে কঠিন কিছু গালি দেয় শ্বশুর মশাইকে। একটু শান্তিতে সময় কাটাতেও দিচ্ছে না। অর্ণব পরিকল্পনা করে ফেলে। সামনের বছরই বিয়ে করে ফেলবে। পরের বছর বাচ্চা নিয়ে নিবে। তন্নিকে জোর করে যমজ কলা খাওয়াবে। তাই তাদের যমজ বাচ্চা হবে। সেই বাচ্চাদের ট্রেনিং দিয়ে আস্ত বদমাইশ বানাবে। তারপর শ্বশুরের কাছে রেখে আসবে। শ্বশুর শাশুড়ির মাঝখানে ঘুমোতে বলবে। আর প্রচুর জ্বালাবে টাকলু শ্বশুরকে। তাতে কি হবে? শ্বশুর মশাই রোমাঞ্চ করতে পারবে না। নিজের বুদ্ধি দেখে নিজেই মুগ্ধ হয় অর্ণব। কিন্তু কথা হলো, বাচ্চা তো হলো। এবার নাম কি রাখবে? এখনই তো ঠিক করে ফেলতে হবে নাম। তন্নি বিছানা থেকে নামতে যাচ্ছিল। অর্ণব এক লাফে তন্নির সামনে বসে পড়ে। এই মায়াবতী, আমাদের বাচ্চার নাম কি রাখব? তন্নি খানিকটা ভয় পেয়ে যায়, দৃষ্টি বড় বড় করে তাকিয়ে থাকে অর্ণবের মুখের দিকে। তন্নির ছোট্ট মাথায় এটাই ঢুকছে না, বাচ্চা আসলো কোথা থেকে? তন্নি বোকার মতো প্রশ্ন করে ফেলে। বাচ্চা আসবে কোথা থেকে? অর্ণব দীর্ঘ শ্বাস ফেলে। টাকলু বাপের বলদ মেয়ে। তোমাকে বুঝিয়ে লাভ নাই। যাও ফ্রেশ হয়ে আসো। বাসায় নিয়ে যাব। তন্নি খুশি হয়ে ওয়াশরুমে ঢুকে। অর্ণব চিন্তিত। কিছুতেই বিকেলের আগে তন্নিকে নিয়ে যেত না সে। কিন্তু যেতে হচ্ছে। সাগর কল করেছিল তাকে। কলেজে একটা ঝামেলা বেঁধেছে। অর্ণব ছাড়া ঝামেলা সামাল দেওয়া সহজ হবে না। তন্নির মনটা একটু আনচান করছে। তন্নি ঠিক জানে মানুষটার সাথে আজকের পর আর খুব সহজেই দেখা হবে না। কোথায় থাকবে সেটাও জানবে না। অথই বা পরিবারের সবার সাথে খুব সহজে কথা বলবে না। অথই মন খারাপ করবে। তন্নির কাছে দুঃখ প্রকাশ করবে। তন্নিরও খারাপ লাগবে। অর্ণবের গাড়ি মানিকগঞ্জ শহরে ঢুকে পড়েছে। আর একটু সময়ের মাঝেই বাড়ির সামনে গাড়ি থেমে যাবে। তন্নি আর চোখে তাকায় অর্ণবের মুখ পানে। কেমন গম্ভীর করে রেখেছে আদলখানা। তন্নি শুকনো ঢোক গিলে বলে মিনমিন করে প্রশ্ন করে, চলে যাবেন আজকে? নাহহ তোমার সাথে বাসর করব। করবে। থমথমে খায় তন্নি। মনে মনে নিজেকেই নিজে বকে।
কি দরকার ছিল এর সাথে কথা বলার? আস্ত একটা ঠোঁট কাটা। তখনই গাড়ি থেমে যায়। তন্নি তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলে ফেলে। গাড়ির দরজা খুলতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। অর্ণব সরু চোখে তন্নির তাড়াহুড়ো দেখছে। তন্নিও এবার অসহায় দৃষ্টিতে তাকায়। মানে বোঝাতে চায় খুলতে পারছি না। তন্নির সাথে দৃষ্টি মিলতেই অর্ণব দৃষ্টি ফিরিয়ে নেয়। গাড়ির পেছনের সিট থেকে বড় একটা প্যাকেট নিয়ে তন্নির দিকে এগিয়ে দেয়। হ্যাপি বার্থডে মায়াবতী। দেখো জেলাসি ঠেলার মতো মানুষ আমি নই। তোমার কোনো বন্ধু থাকবে না। স্কুলে রিজভি নামের একটা ছেলের সাথে মোটামুটি কথা বলো। নেক্সট টাইম বলবে না। আমি তোমার ওপর নজর রাখি। কোথায় কি করো জানতে পারি। সো বি কেয়ারফুল। ভুল ক্ষমা করব না আমি। যাও। তন্নি প্যাকেট হাতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। অর্ণব দরজা খুলে দেয়। এক লাফে নেমে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে তন্নি। পেছনে ফিরে এক পলক অর্ণবকে দেখে নিতে ভুলে না। দরজার সামনে দাঁড়িয়ে হাতের প্যাকেট দরজার কাছে রাখে। আঙুলে থাকা আংটি খুলে জামার আড়ালে সালোয়ারের রবার্টের ভাঁজে ফেলে দেখে নেয় বোঝা যাচ্ছে কিনা। অতপর শুকনো ঢোক গিলে অতি সাবধানে দরজায় টোকা দেয়। বড় প্যাকেটে একটা চকলেট কেক, কিছু চকলেট, একটা টেডি, কিছু গোলাপ ছিল। তন্নি ভেতরে ঢোকার সাথে সাথে ইতি বেগম খুলে দেখেন। মেয়ের প্রতি বেজায় অসন্তুষ্ট সে। এসব দেখলে তার স্বামী খুব রাগ করবে। তবুও মেয়েটা কেন আনল? তন্নি মাথা নিচু করে এক পাশে দাঁড়িয়ে আছে। ভয় সিটিয়ে যাচ্ছে একটু পরপরই। ইতি বেগম চাচ্ছিল একটা ধমক দিতে। পরে মন পরিবর্তন করে ঠান্ডা গলায় বলে, ভয় পাস তো এমন কাজ করিস কেন? আসুক তোর বাবা। লঙ্কা কাণ্ড বাঁধাবে আজকে। মায়ের কথায় তন্নির ভয় আরও বাড়ে। যা ফ্রেশ হয়ে বই নিয়ে বসে থাক। বাবা ফিরলে সরি বলবি কয়েকবার। তন্নি মাথা নেড়ে ঘরে ঢুকে যায়। অতপর দরজা চাপিয়ে সালোয়ার থেকে আংটি বের করে। এরপর অতি যত্নে অপেক্ষা উপন্যাসের পাতার ভাঁজে রেখে বইটা আলমারির মধ্যে জামাকাপড়ের তলে লুকিয়ে ফেলে। মনে মনে অর্ণবকেও একটু বকে নেয়। লোকটা খালি বকা খাওয়ায় তন্নিকে। 6 মাস পেরিয়ে গিয়েছে। অর্ণবের সাথে তন্নির আর দেখা হয়নি। জীবন তার নিজ গতিতে অগ্রসর হচ্ছে। বদলে যাচ্ছে দিন, মাস, তারিখ। কিন্তু বদলাচ্ছে না তন্নির অস্থিরতা। খুব দেখতে ইচ্ছে করে অর্ণব নামক ওই নিষ্ঠুর পুরুষকে। ছলে বলে অনেকটা অথৈকে জিজ্ঞেস করেছে অর্ণবের কথা। অথৈ নিজেও ঠিকঠাক জানে না অর্ণব কবে ফিরবে। অথৈয়ের থেকে নাম্বার নিয়ে কলও করেছিল তন্নি। পাষাণ মানব কল তুলেনি। মাঝেমধ্যে তন্নির বেশ কান্না পায়। যদি এভাবে গায়েবী হয়ে যাবে তাহলে কেন চুমু খেয়েছিল? সেই চুমুর জন্যই তো তন্নি তাকে ভুলতে পারে না। সামনাসামনি আবার দেখা হলে তন্নি কৈফিয়ত চাইবে। অথৈও বদলে গিয়েছে, এই যে অথৈয়ের চুলগুলো কোমর ছাড়িয়েছে। এটাই অথৈয়ের পরিবর্তন। ক্লাস 9-এর পরীক্ষা শেষ করে নিউ 10-এ পদার্পণ করেছে তন্নি এবং অথৈ। তন্নিকে অথৈয়ের বাড়ি যেতে কড়াকড়ি ভাবে নিষেধ করে দিয়েছে তারেক। তবুও তন্নি লুকিয়ে অথৈয়ের বাড়িতে যায়। আজকে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে তন্নি, তামিম এবং অথৈ। তারেকের প্রচুর কাজ থাকায় ছেলেকে স্কুলে দিয়ে যেতে পারেনি। আর ইতি বেগমের জ্বর এসেছে। অগত্যা তন্নি নিয়ে এসেছে। ভাইকে স্কুলে দিয়ে সে তার স্কুলে চলে যাবে। তন্নি এবং অথৈ দুজনই স্কুল ড্রেস পরে মাথায় সাদা হিজাব বেঁধেছে। তন্নির মুখটা বরাবরের মতোই ভার হয়ে আছে। শক্ত করে হাত ধরে আছে তামিমের। হাঁটতে হাঁটতে তামিম বলে, অথৈ আপি, আমার বস কেন আসছে না? আমি তার কাছে ফাইটিং শিখতে চাই। অথৈ তামিমের চুলে হাত বুলিয়ে বলে, আসবে আসবে। কবে আসবে? জানো আমার স্কুলে একটা ভোম্বল আছে।
যে আমাকে মারার হুমকি দেয়। আমি অবশ্য চুপচাপ আছি। ফাইটিং শিখে সরাসরি ওকে মেরে দিব। তামিম রহমান কথায় না কাজে বিশ্বাসী। তন্নি চোখ পাকিয়ে তাকায় তামিমের দিকে। অথই হেসে বলে, মারামারি করা ভালো না। তামিম ঘোর প্রতিবাদের সুরে বলে, খুব ভালো। বড় হয়ে মেয়র হব আমি। মারামারি না শিখলে মেয়র বানাবে না আমায়। তন্নি ধমকে বলে, চুপচাপ থাকবি একদম। মেয়র হবে। বড় হ আগে। বেয়াদব। কথায় কথায় তামিমের স্কুলের সামনে চলে আসে ওরা। তামিমকে ক্লাসে বসিয়ে দিয়ে তবেই ওরা নিজেদের স্কুলের দিকে যায়। স্কুলের গেইটের সামনে বাইক নিয়ে বসে আছে সাগর। সে প্রতিদিনই প্রায় এখানে বসে থাকে। পাশের কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। তন্নি এবং অথৈয়ের সাথে বেশ ভাব তার। সাগরের বাইকটা অথৈয়ের ভীষণ পছন্দ। সাগরকে দেখেই অথই লাফিয়ে ওঠে। সাগর ভাইয়া বলে ডাকে। তন্নি ঘাবড়ায়। একটু ভয়ও পায়। এভাবে আচমকা কেউ ডাকে। মন খারাপ করে ফেলে তন্নি, নিজের ওপর নিজেই বিরক্ত। এভাবে ভয় পায় কেউ। সাগর হাসে ওদের দেখে। বাইকের ওপর থেকে নামে। কেমন আছো তোমরা? খুব ভালো আছি, আপনাকে দেখা যায় না যে ইদানিং। ঢাকায় গিয়েছিলাম। তা তন্নি চুপচাপ কেন? ওহহো, তুমি তো বরাবরই চুপচাপ। তন্নি একটু হাসার চেষ্টা করে। সাগর দেখতে থাকে সরলতম প্রেয়সীকে। কারণ ছাড়াই এই মেয়েটাকে সাগরের একটু বেশিই ভালো লাগে। তন্নি হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আসছি ভাইয়া। বলেই অথৈয়ের হাত টেনে নিয়ে যেতে থাকে। সাগর মাথা নাড়িয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। মূলত তারও ক্লাস চলছে। ক্লাস ফাঁকি দিয়ে এসেছিল মায়াবতীকে এক নজর দেখতে। রাত 12:10। তন্নির ফোনটা একটু পরপরই কেঁপে উঠছে। বইয়ে মনোযোগী তন্নির সেটা খেয়াল হচ্ছে না। সে অঙ্ক মেলাতে ব্যস্ত। যখন ক্যালকুলেটর এর প্রয়োজন বোধ করল তখনই ফোনটা হাতে তুলে। আর নজর পড়ে ফোনের স্ক্রিনে। সেখানে চিনি না নামটা স্পষ্ট জল জল করছে। মূলত তন্নি সেদিন অর্ণবের নাম্বার চিনি না নামে সেভ করেছে। কারণও আছে। কারণটা হচ্ছে অর্ণব তন্নির কল রিসিভ করেনি। হাত পা ঠান্ডা হয়ে আসে তন্নির, মাথার ওপরে ফুল স্পিডে সিলিং ফ্যানের বাতাসেও সে ঘামছে। গলা শুকিয়ে যাচ্ছে। কলটা কি ধরবে? মনটা ছটফট করছে কল রিসিভ করার জন্য। আবার হাত পাও কাঁপছে। তন্নির নার্ভাসনেস কাটতে কাটতে কলটাই কেটে যায়। মুহূর্তেই তন্নির মুখটা কালো হয়ে যায়। চোখের কোণে পানি টলমল করে ওঠে। 6 মাস পরে লোকটার কণ্ঠ শোনার একটা চান্স পেল, সেটাও হাতছাড়া করে ফেলল। তন্নি, তুই সত্যিই একটা গাধা। স্টুপিড ইডিয়েট। নাক টেনে ফোন নামিয়ে রাখতে যেতেই আবারও ফোন কেঁপে ওঠে। সাথে কেঁপে ওঠে তন্নিও। সময় না নিয়ে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে ভেসে আসে গম্ভীর পুরুষালী কণ্ঠ। ফোন রেখে হাডুডু খেলছিলে ইডিয়েট। অর্ণবের ধমকে ফের কেঁপে ওঠে তন্নির সত্তা। থেমে থেমে জবাব দেয়, পড়ছিলাম। পড়বেই যখন তখন আমাকে কল করেছিলে কেন? স্টুপিড। তন্নি থমথমে খেয়ে যায়। সে কল করেছিল গুনে গুনে 55 দিন আগে। আজকে তো দেয়নি। তাহলে লোকটা ধমকাচ্ছে কেন? আমতা আমতা করে তন্নি জবাব দেয়, 55 দিন আগে কল করেছিলাম। তো কল করেছিলে মানে ফোন হাতে নিয়ে বসে থাকবে 500 বছর? এর মধ্যে একদিন না একদিন আমি কল করবই। তন্নি কিছু না বুঝেই জবাব দেয়, আচ্ছা। হাসে অর্ণব। বেলকনিতে দাঁড়িয়ে সে কথা বলছিল তন্নির সাথে। আকাশে আজকে বিশাল চাঁদ উঠেছে। চাঁদের পানে তাকিয়ে অর্ণব নরম গলায় বলে, বড় হয়েছ।
তন্নি ছোট গলায় বলে, সবে 6 মাস হয়েছে। আর 6 মাস পরে 17 হবে। হুমম কল দিয়েছিলে কেন? এবার তন্নি পড়ে যায় বিপাকে। কি জবাব দিবে? কণ্ঠখানা একটু শুনতে কল দিয়েছিল এটা বললে নিশ্চয় একটা ধমক দিয়ে দিবে। আরেক দফা নিজের ওপর রাগ হয় তন্নির, কেন কল করেছিল। তন্নির নীরবতায় অর্ণব আবারও প্রশ্ন করো। জলদি বলো, প্রেম করার মতো পর্যাপ্ত সময় নেই আমার। ভুলে দিয়েছিলাম। বলদরা ভুলেই কল দেয়। নেক্সট টাইম কল দিবা প্রেম করার জন্য, 18+ কথা বলার জন্য। মনে থাকবে। তন্নি খানিকটা অপমানিত হয় এতে। লোকটা বদলে গিয়েছে। কথায় কথায় শুধু বদল, স্টুপিড ইডিয়েট। 18+ মানে বুঝো। বুঝি না। তন্নি মিথ্যে বলে ফেলে। খুব চেনে মানুষটাকে। বুঝি বললেই বলবে আমাকে বোঝাও, তখন তন্নি কিভাবে বোঝাবে? ইডিয়েট। হোয়াটসঅ্যাপে একটা 18+ মুভির লিঙ্ক দিচ্ছি, আজকে সারা রাত মুভিটা দেখবে A to Z। দেন কালকে আমাকে বোঝাবে। বোঝাতে না পারলে বউ দেখার জন্য প্রস্তুত থাকবে। বলেই কল কেটে দেয় অর্ণব। তন্নি আঁতকে ওঠে। সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। তন্নি লিঙ্কে ক্লিক করে কানে হেডফোন গুঁজে নেয়। প্রথমেই ভেসে আসে মাই ফল্ট নামটা। তন্নির সারা রাত কেটেছে নির্ঘুম। যখনই মনে পড়ছে অর্ণবের বলা কথাখানা, আমার বউ দেখার জন্য প্রস্তুত থাকবে, তখনই বুক কেঁপে উঠছে। পাষাণ পুরুষ বিয়ে করে আনবে। তন্নি কি করে দেখবে এটা? মুভি সে পুরোটা দেখেছে। একদম ঝরঝরে মুখস্থ করে ফেলেছে। অর্ণবকে সে ভালো করেই বুঝাতে পারবে। কিন্তু কি করে বোঝাবে? এসব কথা অর্ণবের সামনে কি করে বলবে? লোকটা সব সময় তাকে এত বিপদে কেন ফেলে? এই যে এখন আংটিখানা দিয়ে বিপদে ফেলেছে তাকে। তন্নি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই বুঝি মা আলমারি গোছাতে গেল আর আংটিটি পেয়ে গেল। অবশ্য তন্নি মনে মনে ভেবে রেখেছে, যদি ধরা পড়ে যায় তখন বলবে আমি এটা রাস্তায় পেয়েছিলাম কুড়িয়ে। তবুও তার ভয়ের শেষ নেই। মিথ্যে সে বলতে পারে না, তুতলে যাবে আর মা এটাতে ধরে ফেলবে। নানান চিন্তাভাবনায় বিভোর হয়ে যায় সে। চোখ দুটো ফুলে কলা গাছ হয়ে আছে, সেই সাথে লাল হয়ে গিয়েছে। তন্নির এই এক সমস্যা, ঘুম না হলে চোখ লাল হয়ে যায় এবং ফুলে যায়। সকাল সকাল গোসল সেরে নেয় তন্নি, যাতে একটু স্বাভাবিক দেখা যায়। ইতি বেগম চুলায় তরকারি বসিয়ে তামিমকে পড়াচ্ছেন। ক্লাস টেস্ট পরীক্ষা আছে আজকে তার। মার্কস কম পেলে তারেক পাশার সাল তুলে নেবে। তন্নি তার লম্বা চুলগুলো গোছাতে গোছাতে গামছা পেঁচিয়ে মায়ের সামনে আসলো। মা, হেল্প করবো তোমাকে? ইতি বেগম তন্নির দিকে এক পলক তাকিয়ে জবাব দিলেন, কোনো দরকার নাই, যাও স্কুলের জন্য তৈরি হয়ে নাও। তন্নি আমতা আমতা করতে থাকে। আসলে সে আজকে স্কুলে যেতে চাচ্ছে না, একটু ঘুমের প্রয়োজন তার। কিন্তু মাকে কি করে বলবে? বললেই তো একটা ধমক দিবেন। তন্নিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইতি বেগম ব্রু কুঁচকে বললেন, কি হলো? তোমার বাবা রুমেই আছে, কিন্তু স্কুলে না যাওয়ার বাহানা দিলে মায়ের মাটিতে পড়বে না। অগত্যা তন্নি মন খারাপ করে রুমে চলে আসে। বিছানায় তার ফোন রাখা, ফোনটা মৃদুস্বরে বেজেই চলেছে। তন্নি ফোন তুলে কানে নেয়। অথই বল, জান, আজকে দ্রুত চলে আয়, এদিকে কাণ্ড বেঁধে গেছে একটা। তন্নির বুকটা কেঁপে ওঠে, হাত পায়েও মৃদু কম্পন অনুভব হচ্ছে তার। কাণ্ড বেঁধে গেছে মানে কি? পাষাণ পুরুষ বিয়ে করে বউ নিয়ে চলে আসলো না তো আবার? গলা শুকিয়ে আসে তন্নির, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখের কোণেও বোধহয় জলের দেখা মিলছে। এই তন্নি, আসছিস তো? তন্নি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে থেমে থেমে বলল, ক কি কাণ্ড? আসলেই দেখতে পারবি। অথই কল কেটে দেয়। অতপর চিন্তিত তন্নির গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আলমা হাতে আংটিখানা বের করে। বাসা থেকে বের হলেই আংটির সাথে নিয়ে বের হয় সে। যদি অর্ণব চলে আসে আর আংটি না দেখে তখন বকবে।
এদিকে স্কুল ড্রেস পরে ব্যাগে কাঁধে ঝুলিয়ে তন্নি বের হয় বাসা থেকে। বাবা খেতে বসে গিয়েছেন, সামনে রুটি আর তরকারি। হাত গুটিয়ে ফোন দেখছেন তিনি। তন্নি নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ল। তন্নিকে দেখে তারেক খাওয়া শুরু করলেন। তন্নি সবেই রুটি ছিঁড়ে তরকারি মিশিয়ে মুখে পুরবে, তখনই তারেক বলে উঠল, বেশ শান্তিতে ছিলাম গত 6 মাস, এবার আমার অশান্তি চলে এসেছে। মেজাজ গরম হয়ে ওঠে সব সময়। ইতি তামিমের মুখে খাবার পুরে জিজ্ঞাসা করল, অর্ণব চলে এসেছে নাকি? চমকে গেল তন্নি কথাটা শুনে, মাথা নুইয়ে ফেলল অতপর। তখনই তারেক রহমান ধমকে বললেন, এই খাচ্ছ না কেন? তন্নি আমতা আমতা করে খাবার মুখে দেয়। তারেক তার মুখের খাবার শেষ করে বলল, এসেছে আর কি। এসেই মাস্টারের ছেলে ইহানকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। কথাটা শুনেই বিষম খায় তন্নি। খাবার গলায় আটকে যায়। তন্নি বেগম পানি এগিয়ে দিলেন। ঢকঢক করে পুরো গ্লাসের পানি খেয়ে নিল তন্নি। দেখে খাবে তো নাকি? আর এত তাড়া কিসের তোমার? হ্যাঁ, এবার তন্নি কি করে বলবে? তাড়াহুড়োর জন্য নয়, বরং অর্ণবের মারামারির কথা শুনে সে বিষম খেয়েছে। এদিকে অর্ণবদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তন্নি। ভেতরে যাবে কি যাবে না এটা নিয়েই পড়েছে দ্বিধায়। এক পা এগোচ্ছে তো দুই পা পিছাচ্ছে। অর্ণবকে আজকে তন্নি কড়াকড়িভাবে কিছু কথা বলতে চায়। এসব মারামারি কেন করে সে জিজ্ঞেস করবে। তন্নি, মা দাঁড়িয়ে আছো কেন তুমি? পেছন থেকে কথাটা বলে উঠলেন আনোয়ার। তন্নি শুকনো একটা হাসি দিয়ে বলল, এই তো আঙ্কেল, যাচ্ছি। আনোয়ার সাহেব হেসে বললেন, চলো, আমার সাথে চলো। তন্নি আনোয়ারের সাথে পা মেলাতে থাকে। আনোয়ারের দুই হাতে বাজারের ব্যাগ, ব্যাগ ভর্তি নানা রকমের শাকসবজি। অর্ণব আসার আনন্দে এত বাজার করেছেন তিনি, এটা ঢের বুঝতে পারছে তন্নি। এদিকে বাড়িতে প্রবেশ করতেই তন্নির নজর পড়ে গেল পাষাণ মানবটির দিকে। সে সোফায় অথয়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। হাতে তার ফোন, দৃষ্টিটা সম্পূর্ণ ফোনের দিকেই। তার পায়ের কাছে অর্তি বসে আছে। সে কমলার খোসা ছাড়িয়ে অর্ণবের মুখে ঢুকিয়ে দিচ্ছে। এইসব দেখে তন্নি মুখটা বাঁকায়। আহ্লাদি মানব রে। এদিকে তন্নিকে খেয়াল করে আরতি। আরে তন্নি যে, এসো এসো, ভেতরে এসো। অর্ণব নজর ঘুরিয়ে তাকায় তন্নির মুখ পানে। কপাল কুঁচকে ফেলল অতঃপর সে। অর্ণবের দৃষ্টি খেয়াল করে তন্নি মাথা নিচু করে ফেলে। অতঃপর ধীর পায়ে এগিয়ে আসে রুমের দিকে। আচ্ছা, এটা কে? একে তো চিনতে পারছি না। অর্ণব নিজের চাপ দাড়িতে হাত বুলিয়ে কথাটা বলল। তন্নির বুকটা ধপ করে উঠল কথাটা শুনে। নয়নে অশ্রু কণারা ভিড় জমায় সাথে সাথে। অথই রাগী গলায় বলল, দাদা ভাই, আমাদের তন্নি এটা, চিনতে পারছো না তুমি? অর্ণব উঠে বসল। তন্নির পা থেকে মাথা পর্যন্ত সে খুব ভালো করে পর্যবেক্ষণ করে বলল, কি বলিস রে? তোর তন্নিকে তো আগে ব্যাঙের মতো দেখাতো, আর এখন টিকটিকির মতো দেখাচ্ছে কেন? ব্যাঙ থেকে টিকটিকি হলে বুঝি আমি চিনব? আর চিনবই বা কেমন করে? ব্যাঙ থেকে টিকটিকি হলে কি এত সহজে চেনা যায়? এমন ধরনের আজগুবি কথা শুনে টুপ করে তন্নির দুই গাল বেয়ে দুই ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল নিজের অজান্তেই। আঁখি ভর্তি টইটুম্বুর জল নিয়ে মাথা নুইয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে তন্নি, দৃষ্টি তার জমিনে। অসহ্য যন্ত্রণায় বুক পুড়ে যাচ্ছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে যেন। সদ্য প্রেমে পড়া কিশোরীর মনে তীব্র আঘাত হেনেছে। এই আঘাতের দায় ভার কার? অবশ্যই তন্নির নিজের। অর্ণব তো আর তাকে বলেনি প্রেমে পড়তে, বা ওর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেনি, ভালোবাসিও বলেনি। তাহলে তন্নির প্রেমে পড়াটা বোকামি নয় কি? নিজের বোকামির জন্য নিজের কষ্ট হচ্ছে, এই দায়ভার কাউকে দেওয়া মানায় না। অর্ণব বিলাতি নজর মেলে দেখছে তন্নিকে। দৃষ্টি সরছে না তার।
প্রিয়সীর নয়নের অশ্রুকণা ঠিক উপলব্ধি করতে পেরেছে, কিন্তু কারণ ধরতে পারছে না। অর্ণবের পাশে বসে থাকা নিধি একটু পরপরই গা ঘেঁষে বসছে অর্ণবের। হাসতে হাসতে গায়ের ওপরে এসে পড়ছে। সাধারণত নিধির স্বভাবই এমন। তবুও অর্ণব যথেষ্ট চেষ্টা করছে সরে বসার। কিন্তু অর্ণব যতই সরছে নিধি ততই এগোচ্ছে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে অর্ণবে তন্বীর থেকে দৃষ্টি ফিরিয়ে নিধির দিকে তাকায়। চাপা রাগী সুরে ধমকে বলে, সরে বসো নিধি। নিধি চমকায়। হাসি মুখখানা কালো হয়ে যায়। খানিকটা সরে বসে আরতি এবং অথই নিধির সামনে ফ্লোরে বসে ছিল। ওরা মূলত লুডু খেলছে। সকলের দৃষ্টি পড়ে নিধির দিকে। তন্বীও স্পষ্ট শুনেছে অর্ণবের বলা কথাটা। চমকেছেও বেশ। আবার মনে মনে খুশিও হয়েছে। অথই, তোর তন্বীকে কি দাঁড়িয়ে থাকার জন্য ডেকেছিস? অথই কপাল চাপকায়। তন্বীর কথা সে বেমালুম ভুলেই গিয়েছিল। লুডু খেলায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে প্রাণপ্রিয় সখী এখানে উপস্থিত সেটা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। দাঁড়িয়ে পড়ে অথই তন্বীর নিকটে যায়, তন্বী হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। অতঃপর নাক টেনে বলে, আমি চলে যাব এখন। দুই হাতে আগলে জড়িয়ে ধরে তন্বীকে অথই। অকপটে মাথায় কয়েকটা চুমুও খেয়ে নেয়। সরি জান, তোকে আজকে যেতেই দিব না, বিকেলে যাবি। জবাব দেয় না তন্বী। অথই তন্বীর হাত টেনে তাকে বসায় অর্ণবের পাশে। তন্বীর কাঁধ থেকে ব্যাগ নিয়ে সেটা রেখে আসে লুকিয়ে। কিছু বলতে গিয়েও বলতে পারে না তন্বী। কেননা বলার আগেই দৃষ্টি পড়ে যায় অর্ণবের ওপর। লোকটা ছোট ছোট চোখ করে কেমন তাকিয়ে আছে তন্বীর দিকে। আরতি লুডুর গুটি সাজাতে সাজাতে বলে, তন্বী, তোমার কি আমাদের বাড়িতে থাকতে ভালো লাগে না? কাচুমাচু হয়ে বসে তন্বী মাথা নুইয়ে জবাব দেয়, লাগে, কিন্তু বাবা বলে দিয়েছে না আসতে। লুকিয়ে এসেছি আমি। অর্ণব সকলের দৃষ্টির আড়ালে নিজের হাতখানা ঘুরিয়ে তন্বীর পেছনে দিয়ে সোফার হাতলে রাখে, ভাবখানা এমন যেন জড়িয়ে ধরেছে। অথচ তন্বীর গায়ে ছোঁয়া লাগেনি। নিধি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। এই মেয়েকে তার একদমই পছন্দ না। অথই ব্যাগ রেখে আবারও নিজের জায়গায় এসে বসে পড়ে। হাতে কেইস নাই বোধহয় তোমার বাপের, তাই তোমার পেছনে লাগছে। অর্ণব অকপটে বলে দেয়। তন্বী ঘোর প্রতিবাদ জানিয়ে বলে, মোটেও বাবা আমার পেছনে লাগছে না। সে ঠিক কারণেই আসতে বারণ করে, নেহাত অথইকে ভালোবাসি। না হলে কখনোই আসতাম না। তন্বীর কথাখানা অর্ণবের পছন্দ হয় না। দাঁতে দাঁত চেপে কটমট দৃষ্টিতে তাকায় মায়াবতীর মুখপানে। হাতল থেকে অতি যত্নে হাতখানা নামিয়ে তন্বীর কোমরে রাখে। শিওরে ওঠে তন্বী। নয়ন যুগল বড় বড় করে তাকায় অর্ণবের পানে। চোখে চোখ পড়তেই অর্ণব চোখ রাঙায়, যেন খেয়ে ফেলবে তাকে। শুকনো ঢোক গিলে দৃষ্টি ফিরিয়ে নেয় তন্বী। অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। অথই অর্ণবের দিকে লাল গুটি এগিয়ে দিয়ে আবদারের সুরে বলে, দাদা ভাই, তুইও খেলবি? তন্বী, তুই আমাদের জাজ। দেখবি কে টিচিং করে। অর্ণব মাথা দুলিয়ে সম্মতি পোষণ করে। খেলা শুরু হয়। অর্ণব বেশ এনজয় করে খেলছে। অথচ অস্বস্তিতে ভুগছে তন্বী। কয়েকবার চেষ্টা চালায় অর্ণবের হাতখানা সরানোর, কিন্তু পারে না। পাষাণ পুরুষ আরও শক্ত করে ধরে। যত সরাতে চেষ্টা করে ছোঁয়া তত গাঢ় হতে থাকে। খেলার এক পর্যায়ে অর্ণব বিজয়ী হয়ে যায়। তার চাটা গুটিই কোটে চলে যায়। এবার তিনজনের হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। অর্ণব তন্বীর দিকে কারোরই নজর নেই। এই ফাঁকে তন্বী নিচু গলায় বলে, হাত সরান প্লিজ। অর্ণব তন্বীর দিকে খানিকটা ঝুঁকে শুধায়, অন্য রকম ফিলিংস হচ্ছে। তন্বীর থুতনিটা বুকের সাথে মিশিয়ে ফেলে।
লজ্জায় হাত পা কাঁপছে। বিষয়টা অর্ণব খেয়াল করে। জান কাঁপো না প্লিজ, চুমু টুমু খেয়ে বসবো। কান দুটো গরম হয়ে ওঠে তন্নির। হাঁসফাঁস বেড়ে যায়। আসমান অথবা জমিনে চলে যেতে ইচ্ছে করে। এখানে থাকা দায়। তখন অথৈও বিজয় হয়। সে লাফিয়ে ওঠে। অথৈয়ের লাফানো দেখে অর্ণব অতি সাবধানে তন্নির কোমর হতে হাত সরিয়ে আনে, তন্নি হাঁফ ছেড়ে বাঁচে যেন। আশা বেগমের রান্না করা শেষ। তিনি ডাকতে এসেছে সকলকে। তন্নিকে দেখে তার মুখের হাসি আরও চওড়া হয়ে ওঠে। আম্মাজান, তুমি এসেছ। তন্নি আশা বেগমকে জড়িয়ে ধরে আদর খেয়ে নেয়। ভালো মন্দ জিজ্ঞেস করে, তার সাথেই কিচেনে চলে যায়। অর্ণব মাথা চুলকে বিড়বিড় করে বলে, আমাকে কবে জড়িয়ে ধরবে? নিধির বিষয়টা ভালো লাগে না। তন্নিকে কেন আশা বেগম এত ভালোবাসবে? এই ভালোবাসা তো নিধির পাওনা। কেননা সে এই পরিবারের বউ হবে। তন্নি সবেই ভাত মেখে মুখে পুরবে, ঠিক সেই মুহূর্তেই কল করেন তারেক রহমান। ফোনটা খাবার টেবিলের ওপরেই রাখা ছিল। বাবার নামটা জল জল করে উঠতেই তন্নি কেঁপে ওঠে। হাতের ভাত প্লেটে নামিয়ে রাখে। তন্নিকে বিচলিত হতে দেখে আশা বেগম মোবাইল তুলে নেয়। আলতো হেসে তন্নিকে বলে, ভয় পেও না, আমি কথা বলছি। অতঃপর তিনি ফোন নিয়ে অন্য দিকে চলে যায়। তন্নির পাশেই বসে ছিল অর্ণব। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। তোর বাবাকে আমি দেখে নিব, চাপা স্বরে বলে। তন্নির আখিতে অশ্রু জমে। সে নরম গলায় বলে, আপনি কেন মারামারি করেন? সিগারেট কেন খান? তাই তো বাবা আপনাকে দেখতে পারেন না। তোকে চুমু খেতে দিবি। 5 মিনিট করে চুমু খেতে দিলেই আমি আর সিগারেট খাব না। তোর উকিল বাপকে বলিস। তন্নির 2 গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অর্ণবের কথা তার পছন্দ হয়নি। লোকটা কি কিছু ভাবে না? তার কি বাবার সাথে সখ্যতা গড়ে তুলতে মন চায় না? হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তন্নি। তখনই আশা বেগম আসে। তন্নি ভয় নেই। ভাইজানকে আমি বুঝিয়ে বলেছি। উনি রাগ করবেন না। রাতে ফেরার পথে তোমায় নিয়ে যাবে। মনটা ভালো হয়ে যায় তন্নির। চোখ দুটো চিকচিক করে ওঠে। হেসে মাথা দুলিয়ে খেতে থাকে। অর্ণব এই মাত্র কি বলেছে সেটা বেমালুম ভুলেই গিয়েছে সে। অর্ণব নামক পুরুষটির প্রতি খুব বাজে ভাবে আসক্ত হয়ে পড়েছে তন্নি নামক বোকা রানী। সর্বক্ষণ মস্তিষ্ক জুড়ে বিচরণ করে পছন্দের পুরুষটির অবয়ন। আখিদয় ভিজে ওঠে কারণ ছাড়াই। প্রচণ্ড তৃষ্ণা পায় তাকে দেখার। একটুখানি তার কণ্ঠস্বর শোনার আকুলতাও বড্ড পীড়া দেয়। তবে এই অনুভূতি স্বীকার করতে নারাজ তন্নি। কাউকে জানতে দিতেও চায় না। কেউ শুনলে নিশ্চয় ছি ছি করবে। কোথায় অর্ণব, কোথায় সে? আর অর্ণব শুনলে বাজে মেয়ে ভাবতেও দ্বিধাবোধ করবে না হয়তো। অথই জানলে বন্ধুত্ব নষ্ট করে দিবে কি? খেতে খেতে গভীর ভাবনায় বিভোর তন্নি। ভাতের থালায় আঙুল নাড়ছে। মুখে বেশ কিছুক্ষণ আগে ভাত পুড়েছে, সেগুলোই এখনো রয়ে গিয়েছে। নজর এড়ায় না অর্ণব। ভ্রুকুচকে তাকায় তন্নির মুখপানে। আখি ভর্তি টইটুম্বুর করছে পানি। যখন তখন গাল বেয়ে গড়াবে। কিন্তু কান্না করার কারণ বুঝতে পারে না। অথই এবং আর্থি তাদের মতো গল্পের আসর জমিয়েছে। আশা বেগম ছেলেমেয়েদের খেতে দিয়ে প্রস্থান করেছেন। ঢের কাজ বাকি তার। নিধি ওদের সাথে তাল মেলাচ্ছে। ওদের গল্পের টপিক হচ্ছে আর্থিকে পাত্রপক্ষ দেখতে আসবে। পছন্দ হলেই পাকা কথা ফাইনাল করে যাবে। পাত্রকে অবশ্য আর্থি আগে থেকেই চেনে। অর্ণব নিজের পা দ্বারা তন্নির পা চেপে ধরে।
চমকায় তন্নি। আখি পল্লব বড় বড় করে তাকায় অর্ণবের পানে। অর্ণব চাপা স্বরে শুধায়, কি হয়েছে? খাচ্ছ না কেন? তন্নি আলগোছে মুখের ভাত গিলে ফেলে। পরপরই বড় করে লোকমা তুলে মুখে। বা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। খাবার গলায় আটকায়। পানির গ্লাস তুলে ঠকঠক করে পুরো গ্লাস ফাঁকা করে ফেলে। বাঁকা হাসে অর্ণব। পা ঘষতে থাকে তন্নির পায়ে। কেঁপে ওঠে তন্নি। অস্বস্তিতে মাথা নুইয়ে পড়ে। রিনরিনিয়ে বলে, খাচ্ছি তো। পা সরান। অর্ণব নিজের খাওয়ায় মনোযোগ দেয়। জবাব দেয় না। নিধিকে পৌঁছে দিতে গিয়েছে অর্ণব। পাশাপাশিই বাড়ি। তবুও নিধি জেদ ধরেছে অর্ণবের সাথে যাবে। তার ভয় করে রাস্তায়। অগত্য বাধ্য হয়েই নিধিকে নিয়ে বের হয়েছে। তন্নির খারাপ লাগে। জেলাস হয়। আখিতে অশ্রুরা ভিড় জমায়। নিজের প্রতি নিজেই বিরক্ত তন্নি। এত কান্না কেন পাবে? অর্ণব তো তার প্রেমিক নয়। সে যা খুশি করুক। তন্নি কাল সকাল সকাল আসবি কিন্তু তুই। তোকে ছাড়া আমার ভাল লাগে না। অথই তন্নির কাঁধে মাথা রেখে ফোন দেখতে দেখতে বলে, আচ্ছা আসব। মুহূর্তেই অথই সোজা হয়ে বসে। ফোনখানা তন্নির দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ তন্নি, সাগর ভাইয়া কি কিউট পিকচার আপলোড দিয়েছে। ভাই এই ছেলে আমাকে পাগল করে দিবে। হাসে তন্নি। দেখে সাগরের ফটো। অথই আলগোছে কয়েকবার চুমু খেয়ে নেয়। মারাত্মক পছন্দ করে সে সাগরকে। কথাটা অজানা নয় তন্নির। ক্লাস 8-এ থাকতেই অথই জানিয়েছে মনের খবর প্রিয় সইকে। তখনই তন্নির মনে উদয় হয়, তারও যদি ফেসবুক থাকে তাহলে সেও অর্ণবের ফটো দেখতে পাবে। তন্নি নিজের ফোন অথইয়ের নিকট দিয়ে আবদার করে, আমাকে ফেসবুক খুলে দে। বেজায় খুশি হয় অথই। মুহূর্তেই লেগে পড়ে ফেসবুক খোলার কার্যক্রমে। তন্নিও মনোযোগ সহিত দেখতে থাকে কিভাবে কি করছে অথই। ফেসবুকের প্রোফাইলে তন্নির একখানা ফটো দিয়ে দেয় অথই। তন্নি বারণ করলেও শোনে না। অতঃপর কোথা থেকে মেসেজ দিতে হবে, কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে ভিডিও দেখতে হবে, সব বুঝিয়ে দেয়। তন্নিও আয়ত্ত করে নেয় সবটা। আশা বেগম ডাকে তন্নিকে। জানায় তার বাবা এসেছে। ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে বাবার নিকট যায় তন্নি। ঢের জানে 1 মিনিটও বসবে না তার বাবা। হলোও তাই। তন্নি যেতেই তন্নির হাত ধরে আশা বেগমের থেকে বিদায় নেয়। আশা বেগম আবদার রাখে কালকে তন্নি এবং তামিমকে আসতে দিতে। তারেক রহমান পৌঁছে দিবে বলে বেরিয়ে পড়ে। অটো নিয়েই এসেছিল তারেক। মেয়েকে নিয়ে অটোতে বসে পড়ে। বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় তন্নি। তারেক মেয়ের মাথায় হাত বুলিয়ে শুধায়, খারাপ লাগছে? একটুখানি। বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। প্রত্যুত্তরে তন্নি কিছু বলে না। রাত 12টা বেজে 48 মিনিট। বই পড়া শেষ করে ফোন ঘাঁটছে তন্নি। ফেসবুকের নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হাসছে। ভীষণ মজার মজার পোস্ট সামনে পড়ছে। কয়েক ঘন্টায় সে ফেসবুকে আসক্ত হয়ে গিয়েছে। অথইয়ের সাথেও চ্যাটিং করেছে বেশ কিছুক্ষণ। সাগর মেসেজ দিচ্ছে। সে তন্নির ফটো দেখেই চিনেছে এবং সাথে সাথেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। বোকা তন্নি অ্যাকসেপ্ট করে নিয়েছে। অবশ্য যেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে তাকেই অ্যাকসেপ্ট করছে। তন্নি সাগরকে রিপ্লাই দিতে যাবে ঠিক সেই মুহূর্তে ফোন কেঁপে ওঠে। চিনি না নাম্বার থেকে কল এসেছে। থমকায় তন্নি। খুশিও হয় বটে। আবার ভয়ও পায়। বুক টিপটিপ করতে থাকে। জিভ দ্বারা ওষ্ঠ ভিজিয়ে কল রিসিভ করে। বাইরে এসো।
অর্ণবের গম্ভীর কণ্ঠস্বরে কেঁপে ওঠে তন্বীর সত্তা। লোকটা কি রেগে আছে? এখন আমি ওয়েট করছি। 5 মিনিট দিলাম। না, আসলে সিন ক্রিয়েট করব। তোমার উকিল বাপের সাথে ঝগড়া করব। কল কেটে দেয় অর্ণব, চিন্তিত হয়ে পড়ে তন্বী। দাঁত দ্বারা নখ কাটতে থাকে। কিভাবে যাবে বাইরে? বাবা মা যদি দেখে ফেলে মেরেই দিবে তন্বীকে। ভাবতে ভাবতে আধ ঘন্টা কাটিয়ে দেয় তন্বী। অতপর চুলগুলো শক্ত করে খোপা বেঁধে ফোনটা বুকে চেপে ধীর গতিতে দরজা খুলে বের হয়। সামনের গেইট খুলে বের হলে ধরা পড়ার চান্স থাকবে, তাই বাড়ির পেছনের দিকে যায় তন্বী। বাবা মায়ের রুমে নজর বুলিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। দূরে মেইন রোডে দেখা যাচ্ছে একখানা জিপ গাড়ি। সোডিয়ামের আলোতে চকচক করছে জিপখানা। তন্বী ঢের বুঝতে পারে এই গাড়িতেই রয়েছে নিষ্ঠুর মানব। সময় বিলম্ব না করে দৌড়ে গাড়ির নিকট পৌঁছায়। অর্ণব গাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তন্বী ভীতি নয়নে অর্ণবের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। এখনো বুক টিপটিপ করছে তার। হাত পায়ে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। পানির প্রয়োজনীয়তা অনুভব করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। অর্ণব সিগারেটে শেষ টান দিয়ে জমিনে ফেলে পা দ্বারা পিষে দেয় সিগারেটের বাকি অংশ। অতপর পূর্ণ দৃষ্টিতে তাকায় তন্বীর পানে। অর্ণবের চাহনিতে তন্বী মাথা নুইয়ে ফেলে। ফোন খানা শক্ত করে ধরে। এতক্ষণ লাগে আসতে? জামাই ছাড়ছিল না। আদর খাচ্ছিলি ইডিয়েট। একটু বেশি গম্ভীর শোনালো অর্ণবের কণ্ঠস্বর। ভূমিকম্পের মতো কেঁপে ওঠে তন্বী। পিছিয়ে যায় দুপা। ওষ্ঠদয় হালকা কেঁপে ওঠে। ঢের জানত লোকটা এমন লাগাম ছাড়া কথা বলবে। এই জন্যই রাত দুপুরে ডেকেছে। পাষাণ কি না? অর্ণব দুপা এগিয়ে আসে তন্বীর দিকে। বিলাই আখি পল্লব ছোট ছোট করে শুধায়। ফেসবুক লাগবে তোর? ছেলেদের সাথে কথা বলতে হবে। চট করে অর্ণবের মুখ পানে তাকায় তন্বী। রাগের কারণ উপলব্ধি করে মুহূর্তেই বলে, আমি ডিলিট করে দিচ্ছি ফেসবুক। সরি। বাকিটা শেষ করতে পারে না তন্বী। অর্ণব তার হাত থেকে ফোনটা নিয়ে সজোরে আঘাত করে পিচ ঢালা রাস্তায়। মুহূর্তেই বিকট শব্দ, কয়েক খণ্ড হয়ে যায় 20,000 টাকার ফোন। দুই হাতে কান চেপে কয়েক পা পিছিয়ে যায় তন্বী। ভয়ে আতনা কেঁপে উঠেছে তার। মৃদু কাঁপছে শরীর। দুই গাল বেয়ে কয়েকটা ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। ভাঙা ফোনের দিকে নজর পড়তেই ফুপিয়ে কেঁদে ওঠে। আমার ফোন। নিচু হয়ে ফোনের ভাঙা অংশ তুলতে যেতেই অর্ণব তন্বীকে জাপটে জড়িয়ে ধরে। তন্বীর মাথা খানা অর্ণবের বুকে চেপে ধরে। অতিরিক্ত পাকনা তুই। তোর ফোন লাগবে না, ধীর গলায় বলে অর্ণব। তন্বী বোধহয় শুনতে পেল না। সে কান্নাকাটিতে বড়ই ব্যস্ত। অর্ণবের শার্ট ভিজে যাচ্ছে তন্বীর চোখের পানিতে। বেশ কিছুক্ষণ কান্না করে থামে তন্বী। অর্ণবের থেকে সরে আসতে চায়। অর্ণবও ছেড়ে দেয়। মাথা নিচু করে দাঁড়ায় তন্বী। এখনো ফুপিয়ে যাচ্ছে। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বললে জানে মেরে দিব তোকে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তন্বী। একটু সাহস বাড়িয়ে বলে, আপনি নিধি আপুর সাথে কথা বলেন। অর্ণব ভ্রু কুঁচকে তাকায়। তো? এবার তন্বী বিপাকে পড়ে। কি বলবে? দৃষ্টি ঘোরাতে থাকে এদিক ওদিক। হাত দ্বারা হাত ঘষে। কান্না থেমে গেছে। আমি নিধির সাথে কথা বলবো, তাকে বিয়ে করব, বাচ্চা দিব। বাট তুই কোনো ছেলের সাথে কথা বলবি না। ইটস মাই অর্ডার। অভিমানে বুক ভারী হয়ে আসে তন্বীর। রাস্তা হতে কুড়িয়ে নেয় ভাঙা ফোনের টুকরো।
তা হতে উদ্ধার করে সিম এবং মেমরি। অতঃপর আসছি বলেই চলে যেতে নিলে অর্ণব হাত ধরে ফেলে। সামনে দাঁড় করাই। আমি যেতে বলিনি। বাবা রাতে কয়েকবার আমার রুমে যায়। গিয়ে যদি আমাকে না দেখে তখন বলবি হবু জামাইয়ের সাথে রোমাঞ্চ করতে গিয়েছিলাম। তন্নি চোখ মুখ কুঁচকে ফেলে। মনে মনে কয়েকবার অবশ্য শব্দটা আওড়ায়। অর্ণব নজর বুলায় মায়াবতীর সত্তায়। পিঙ্ক কালার টি শার্ট এবং কালো প্লাজো পরনে। তাড়াহুড়োয় বোধহয় ওড়না আনতে ভুলে গিয়েছে। এই রূপে কখনোই দেখা হয়নি মেয়েটিকে। আমাকে যেতে হবে। অনেক রাত হয়েছে। বাই এনি চান্স বাবা যদি দেখে ফেললে মেরাই ফেলবে। তন্নির কণ্ঠস্বরে ভয় স্পষ্ট। মেয়েটা বোধহয় কাঁপছে। তবে এই ভয়টা এতক্ষণ ছিল না। ফোনের শোকে অস্থির হয়েছিল। এবার বোধহয় ফোনের কথা ভুলতে বসেছে। অর্ণব বুকে হাত গুজে গম্ভীর নয়নে দেখছে। পা হতে মাথা অবধি নজর বুলাচ্ছে। এই এক রত্তি মেয়ে অর্ণব চৌধুরীর বুকে আগুন জ্বালাচ্ছে। মানা যায়। আমার যেতে ইচ্ছে করছে না। বুকের বা পাঁচটা আঙুল দ্বারা ইশারা করে এখানে আগুন জ্বলছে। শান্তি পাচ্ছি না। ছটফটিয়ে ওঠে তন্নির। অস্থির হয়ে ওঠে নয়ন জোড়া। ব্যথিত গলায় শুধায়। শরীর খারাপ লাগছে। তোকে কয়েকটা চুমু খেয়ে নিতে পারলে শরীর ঠিক লাগবে। খাবো চুমু। নাকি তুই খাবি? লজ্জায় কান গরম হয়ে ওঠে তন্নির। মাথা নুইয়ে ফেলে। বুকে গিয়ে থুতনি মেশে। লোকটার সামনে থেকে ভ্যানিশ হতে পারলে ভালো হতো। লজ্জা কমতো। কিন্তু ম্যাজিক তো তন্নি জানে না। আমি চুমু দিলে কিন্তু অর্ণবকে কথা শেষ করতে না দিয়ে তন্নি রিনরিনিয়ে বলে ওঠে, মি কেন চুমু দিব? প্রপোজ তো করেননি আমায়। ভালোবাসিও তো বলেন নাই। ভ্রুকুচকে তাকায় অর্ণব তন্নির মুখপানে। বড্ড সাহসী হচ্ছে মেয়েটা দিনে দিনে। প্রশ্ন করতে শিখে গেছে। বাহ। আমি প্রপোজ করলে সহ্য করতে পারবে তুমি? ভালোবাসি বললে চুমুতে থেমে থাকব না। ডিরেক্ট বাসর করব। কবুল বলার ধৈর্য থাকবে না আমার। বাসর মানে বোঝো। নাকি বোঝাবো? হতাশার নিঃশ্বাস ফেলে তন্নির। এই লোকটার সাথে কথায় পেরে উঠবে না। ভাগ্য ভালো ধমক দেয়নি। অর্ণব দুপা এগিয়ে আসে তন্নির দিকে। তন্নি দুপা পিছিয়ে যায়। বিরক্তিতে নাক কুচকায় অর্ণব। ধমকের সুরে বলে, প্রবলেম কি হ্যাঁ? পিছাচ্ছ কেন? কেঁপে ওঠে তন্নির সত্তা। শুকনো ঢোক গিলে বলে, আমাকে যেতে হবে। ব্যাস বলেই তন্নি দৌড়ে চলে যায়। একবার পেছনে ফিরে তাকায় না। অর্ণব ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। বেশ সাহস বেড়েছে মেয়েটার। বিড়বিড় করে বলে, সামনে পাই একবার। সকাল বেলা ভয়ে ভয়ে খাবার টেবিলে গিয়ে বসে তন্নি। মানুষ বলে না, বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। তন্নির হয়েছে সেই অবস্থা। প্রথমত গতকাল রাতে অর্ণব মোবাইল ফোন ভেঙে ফেলেছে, তার ওপর মা আলমারি গোছাতে গিয়ে আংটিখানা পেয়েছে। তন্নিকে অবশ্য এখন পর্যন্ত কিছুই জিজ্ঞেস করেনি। তবে খাবার টেবিলে বাবার সম্মুখীন হতে হবে বেশ জানে তন্নি। তারেক রহমানের সামনে আজকে খাবারের থালা নেই। বিচার করেই সে খাবারে হাত দেবে চতুর তন্নি বুঝে যায়। আখিতে অশ্রুকণা জমে। কি জবাব দেবে মনে মনে কথা সাজাতে থাকে। মিথ্যে তন্নি বলতে পারে না। তবে মনে মনে প্রার্থনা করে যাতে ঠিকঠাক মিথ্যে বলতে পারে। না হলে আজকে বাবার ধমকে মূর্ছা যাবে তন্নি। তামিম নেই খাবার টেবিলে।
নিশ্চয় সে এখন রেডি হচ্ছে অর্ণবের বাড়ি যাবে বলে। পিনপিন নীরবতার অবসান ঘটিয়ে ইতি বেগম বলে, আংটি তোমার মেয়ে কুড়িয়ে পেয়েছে এটা নিশ্চিত আমি। তবে ওকে জিজ্ঞেস করো, এত দামি আংটি কেন লুকালো? আমাদের কেন বলল না? আমি কিছু বললে তো আবার সৎ মা হয়ে যাব। তুমিই বলো। শব্দ করে কেঁদে ওঠে তন্নি। টপটপ করে চোখের পানি পড়তে থাকে টেবিলের ওপর। বিরক্তির নিঃশ্বাস ফেলে ইতি বেগম। এই মেয়ের চোখে আল্লাহ কত পানি দিয়েছে। কিছু বলার আগেই কেঁদেকুটে বন্যা বানিয়ে ফেলবে। তারেক রহমান চোখ পাকিয়ে তাকায় ইতি বেগমের পানে। থেমে যায় ইতি। তিনি নরম গলায় তন্নিকে শুধায়, আম্মু বলনি কেন বাবাকে? দুই হাতে চোখের পানি মুছে নেয় তন্নি। বাবার প্ররোচনায় আহ্লাদি হয়ে জবাব দেয়, ভয় পেয়েছিলাম। ব্যাস, আর কি বলবে তারেক? মেয়ে তার একটু বেশি ভীতু এবং সরল সহজ। ভয় পেয়েই লুকিয়েছিল, এতে সন্দেহ নেই তারেক এবং ইতির। তন্নির স্বভাব সম্বন্ধে অবগত তারা। ইতি বেগম প্রসঙ্গ পাল্টে থালাতে ভাজি দিতে দিতে বলে, থাক এসব এখন। তোমার অফিসে দেরি হচ্ছে। খেয়ে নাও। তন্নি কান্না থামাও। তোমাকে কেউ বকেনি, শুধু জিজ্ঞেস করেছে। কিন্তু তন্নির কান্না থামে না। সে আবারও কাঁদতে কাঁদতে বলে, আমি অন্য কারণে কাঁদছি। ভ্রুকুচকে তাকায় ইতি বেগম। তারেকও আগ্রহী হয়ে মেয়েতে মনোযোগ দেয়। আমি ফোন হারিয়ে ফেলেছি। মাথা নুইয়ে বলে ফেলেন তন্নি। তারেক নিজের প্লেট কাছে টেনে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলে, আমি খুশি হয়েছি। ফোন চালানোর বয়স তোমার হয়নি। তোমার মামা কিনে দিয়েছিল বিধায় বারণ করতে পারিনি, এবার ভালো হয়েছে। পড়াশোনায় মন দাও। ভার্সিটিতে যখন যাবে তখন কিনে দিব আমি। অসন্তুষ্ট ইতি বেগম। সহজভাবে নিতে পারছেন না। এত দামি ফোনটা এভাবে হারিয়ে ফেলবে? এই মেয়ে ছোট নাকি? ঢের বয়স হয়েছে, বয়সের তুলনায় বেশি বোকা। কবে চালাক হবে? খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ছেলে মেয়ে নিয়ে বের হয় তারেক। অথৈদের বাসায় ওদের দিয়ে তিনি যাবেন করতে। তামিম বেশ খুশি। লাফিয়ে লাফিয়ে হাঁটছে সে। অর্ণবের থেকে বেশ কিছু মারপিট শিখবে এটাও ভেবে নিয়েছে। যাওয়ার পথে অটো থামিয়ে মসজিদের দান বাক্সে অর্ণবের দেওয়া আংটিখানা রেখে যায় তারেক। রাস্তা হতে পাওয়া জিনিস মসজিদে দিয়ে দিতে হয়। আবারও আখিতে অশ্রু জমে তন্নির। অর্ণবকে কি জবাব দেবে? লোকটা তো একদমই শুনবে না তন্নির কথা। উল্টে ধমকে শেষ করবে তন্নিকে। অথৈয়ের আজকে ঈদ। সকাল থেকে সাজুগুজু করছে সে। পার্পল রঙের থ্রি পিস গায়ে জড়িয়েছে। গোলাপি ওষ্ঠদয় রাঙিয়েছে লাল রঙের লিপস্টিক দ্বারা। কোমর সমান লম্বা চুলগুলো বিনুনি গেঁথেছে। ভ্রু সমান করে কাটা চুলগুলোও একটু পরিপাটি করে আঁচড়ে নেয়। দুই হাতে পার্পল রঙের চুড়ি পরেছে। এবার আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সাগরের চোখে ভালো লাগবে তো তাকে, নাকি আরও একটু সাজুগুজু করবে? অবশ্য ভারী মেকআপ করতে পারে না অথই। সাহায্য লাগবে আর্থির। কিন্তু আর্থি তো নিজে সাজতেন ব্যস্ত। অতপর অথই নিজেকে বোঝায় এভাবেই সাগরের চোখে ভালো লাগবে। তন্নি তামিমকে বোঝাতে বোঝাতে অথইদের বাড়িতে ঢোকে। তামিম বুঝেছে কিনা কে জানে, তবে মাথা নেড়ে সম্মতি দিয়েছে, এতেই সন্তুষ্ট তন্নি। আশা বেগমের 1 মাস বোন সুমি বেগম এসেছেন। সুমি বেগমের বিয়ে হয়েছেন 29 বছর হবে। কন্যা সন্তানের জননী হয়েছেন বিয়ের 15 বছর পরে। ভাসুরের ছেলেকে দত্তক নিয়েছিলেন তিনি। ভাসুর মারা যাওয়ার পরে কোলে তুলে নিয়েছিলেন ছোট্ট এতিম বাচ্চাটাকে। সেই ছেলের বয়স এখন 27 বছর। ছেলেকেও সাথে নিয়ে এসেছেন সুমি বেগম। ছেলেটার নাম আদিল এবং মেয়ের নাম আখি।
রান্নাঘরে সুমি এবং আশা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছেন। কিচেনে অচেনা মানুষ দেখে তন্নি তামিমকে নিয়ে সোজা অথইয়ের রুমে আসে। তামিমকে দেখে অথই লাফিয়ে ওঠে, দৌড়ে এসে জড়িয়ে ধরে। ভীষণ ভালোবাসে সে তামিমকে। তন্নির খেয়াল নেই তার। আহ্লাদে গদগদ হয়ে অথই বলে, তামিম ভিডিও গেমস খেলবি? তামিম সম্মতি প্রকাশ করে। মুহূর্তেই দুজন ভিডিও গেমস খেলায় ব্যস্ত হয়ে পড়ে। তন্নি বেশ জানে এবার একা একা বসে থাকতে হবে, তাই সে বেরিয়ে পড়ে রুম হতে। কিচেনেই যাবে এবং আশা বেগমকে সাহায্য করবে। অচেনা মানুষটা তো মেয়েই, কিন্তু কিচেনে যাওয়ার আগেই আর্থির সামনে পড়ে। সে মুখে ফেস মাস্ক লাগিয়ে কানার মতো হাঁটছে। তন্নিকে দেখে বোধহয় একটু স্বস্তি পেল। মাস্ক থাকায় কথা বলতে অসুবিধা হচ্ছে। তবুও টেনে টেনে বলে, তন্নি ভাইকে একটু ডেকে দিত, ওরা চলে আসবে এখনই। কিন্তু ভাইয়ের ঘুম আজকে ভাঙবে কি না কে জানে। বনু তুই একটু ডেকে তোলো ওকে। তন্নি এবার মানা করবে কি করে? কি করে বলবে, আপু তোমার অসভ্য ভাই আমাকে দেখলেই খালি চুমু খেতে চায়। কিন্তু না বললে তো আবার বাঘের গুহায় পা রাখতে হবে। তন্নির চোখে মুখে নার্ভাসনেস দেখে আর্থি প্রশ্ন করে, কি হলো তন্নি, যাবি না? তন্নি আমতা আমতা করে জবাব দেয়, তোমার ভাই আমাকে একা পেলেই খালি চুপ। বলতে বলতে থেমে যায়, দাঁত দ্বারা জিভ কাটে। ছি ছি, মুখ ফসকে কি বলে ফেলল। আর্থি কি ভাববে? হেসে ফেলে আর্থি। তন্নির মাথায় গাঁটটা মেরে বলে, বলিস কি রে, কয়টা চুমু খেয়েছে রে? অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে তন্নি। নিজের কথার জালে নিজেই ফেসেছে, এত বেশি কথা বলার প্রয়োজন ছিল কি? তন্নির থেকে জবাব না পেয়ে আর্থি বলে, 100 হবে। না না, মাত্র 3টা চুমু খেয়েছে, তবে আর খেতে পারবে না। ভ্রুকুচকে আর্থি শুধায়, কেন কেন? এইবার চুমু খেতে আসলে ঠোঁট সেলাই করে দিব। সুই সুতো নিয়ে আমি তো পেছনে আছি। এবার বিসমিল্লাহ বলে যাত। ধবধবে সাদা বেডে উপুর হয়ে শুয়ে ঘুমিয়ে আছে অর্ণব। উদামগা, কোমর অবধি কম্বল জড়ানো। বালিশ পড়ে আছে ফ্লোরে। কোলবালিশ পড়বে পড়বে ভাব। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো। লজ্জায় লাল হয়ে যায় তন্নি। ছিহহ ছিহ, নিলজ্জ পুরুষ। এভাবে দরজা খোলা রেখে খালি গায়ে কেউ ঘুমায়? শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে যায় তন্নি। বেড থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে অর্ণবকে ডাকে, এই যে শুনছেন, উঠুন না। মুহূর্তেই এক লাফে উঠে বসে অর্ণব। ঘুম জড়ানো আধিদয়ে প্রেয়সীর অবয়ন স্পষ্ট। কিন্তু সে এখানে কেন? আবার মায় জড়ানো আবেদনময় ডাক। এসব বাস্তব? অবশ্যই নয়। নির্ঘাত স্বপ্ন। কয়েকবার পাপড়ি ঝাপটায় অর্ণব। ঘুম কাটানোর প্রয়াস মাত্র। ভয়ার্তক তন্নি গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। অর্ণবের রিয়াকশন দেখে কথা বলার ভাষা হারিয়েছে। নেহাতি আবার ধমকে না উঠে। লোকটা গম্ভীর স্বরের ধমকে বড্ড ভয় পায় তন্নি। সে চায় লোকটা একটু ভালো করে কথা বলুক, মিষ্টি স্বরে হাসুক। এতেই হৃদয়ে জুড়াবে তন্নির। তবে লোকটা রেহেম চাহনিতেও ঘাবড়াচ্ছে। অসুস্থ নাকি খারাপ স্বপ্ন দেখেছে? কাছে এসো, শীতল স্বরে ডাকে অর্ণব। চমকায় তন্নি। দুপা পিছিয়ে যায়। অন্য ভাবনায় বিভোর ছিল বিধায় সামান্য ডাকেও ভয় পেয়েছে। তবে তার চাহনি ঠিক লাগছে না। নির্ঘাত দুষ্টুমি ভর করেছে মস্তিষ্কে। আসতে বললাম তো। আবারও বলে ওঠে অর্ণব। তন্নির দৃষ্টি ঘোরায় দরজার দিকে, কেউ আসছে কিনা। ফাঁকা রুমে প্রাপ্ত বয়স্ক দুজন নরনারীর সঙ্গ নিশ্চয় ভালো নয়। বাড়ির অন্য সদস্যরা দেখলেও ভালো বলবে না। জিভ দ্বারা ওষ্ঠ ভিজিয়ে রিনরিনিয়ে তন্নি জবাব দেয়,
আরতি আপু উঠতে বলেছে আপনাকে। মেহমান চলে আসছে প্রায়। বিরক্ত হয় বোধহয় অর্ণব। আড়াআড়ি ভাবে ভ্রুকুচকে পূর্ণ দৃষ্টিতে তাকায় তন্নির মুখপানে। বরাবরই মেয়েটা মাথায় ঘোমটা টেনে থাকে। পার্পল রঙের সুতি ওড়না দ্বারা মাথা ঢাকা। গোলগাল মুখ খানায় ভয় স্পষ্ট। হাত পাও বোধহয় মৃদু কাঁপছে। অর্ণব আন্দাজ করতে পারে না। নজর ঘুরিয়ে অর্ণব ধমকে বলে ওঠে, কাছে আসতে বলেছি। খেয়ে ফেলব না। কেঁপে ওঠে তন্নির সত্তা। ধীর পায়ে এগিয়ে আসে। খাটের কাছাকাছি মাথা নুইয়ে দাঁড়ায়। অর্ণব কম্বল ফেলে হাঁটুতে ভর দিয়ে তন্নির মুখোমুখি হয়। সময় বিলম্ব না করে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটাকে। মুহূর্তেই আখি পল্লব বড় বড় করে ফেলে তন্নি। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তন্নির ঘাড়ে মুখ ডুবিয়ে ছোট করে চুমু খেতেও ভোলে না অর্ণব। অতঃপর ছেড়ে দেয়। তন্নি এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস টানছে কিনা কে জানে। অর্ণব বিছানা থেকে নামতে নামতে বলে, স্বাভাবিক হও ইডিয়েট। নড়েচড়ে লজ্জায় লাল হয়ে ওঠে তন্নি। অর্ণব কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এটা মর্নিং হাগ ছিল। এবার বিছানা গুছিয়ে কাবার থেকে আমার শার্ট বের করে রাখো। আমি শাওয়ার নিয়ে আসছি। আর হ্যাঁ, আমি না আসা পর্যন্ত একদম যাবে না রুম থেকে। বলেই বাথরুমে ঢুকে পড়ে অর্ণব। অর্ণব যেতেই শান্তিতে নিঃশ্বাস ফেলে তন্নি। ঘাড়ে চুমু খাওয়ার স্থানে হাত বুলায়। এখনো যেন ভেজা ভাবটা রয়ে গেছে। হার্টবিট লাফাচ্ছে। লোকটা কবে জানি তন্নিকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। দীর্ঘশ্বাস ফেলে তন্নি চটজলদি বিছানা গোছানোর কাজে লেগে পড়ে। বিছানা গুটিয়ে কাবার থেকে শার্ট প্যান্ট বের করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। লোকটাকে দিয়ে বিশ্বাস নেই। না জানি আবার কি কি করে বসবে। অসভ্য কিনা। সাজুগুজুতে আর্থি এক্সপার্ট। সে একা একাই সাজছে। শাড়ি পরতেও কারো সাহায্য নিচ্ছে না, অথই অধীর আগ্রহে বসে ছিল বোনকে সাজাবে বলে। কিন্তু আর্থি তার থেকে সাজবে না বিধায় জোর করে তন্নিকে সাজিয়ে দিচ্ছে। তন্নিও সাজতে ইচ্ছুক না। ভারী লজ্জা লাগে তার। সাজুগুজু করে সকলের সামনে যাবে কি করে। তবে অথইকে না করার সাহস তার নেই। কষ্ট পায় যদি। আখি বসে বসে দেখছে শুধু। তাকে আগেই সাজিয়ে দিয়েছে অথই। তন্নির সাথেও আখির বেশ ভাব জমেছে। শরীফ আহমেদের দুই পুত্র, সাফিন এবং সাগর। সাফিন বড় পুত্র। সে পুলিশে চাকরি করে এবং ছোট ছেলে সাগর অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। শরীফের স্ত্রী রাবিয়া প্রাইমারি স্কুল টিচার। আনোয়ার চৌধুরীর সাথে শরীফের পরিচয় হয়েছে বিজনেস ট্যুরে গিয়ে। এবং তারপর জানতে পেরেছে তাদের ছেলেমেয়ে রিলেশনশিপে আছে। তাই আর সময় বিলম্ব না করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। অর্ণব আর তামিম গিয়ে পাড়ার মোড় হতে এগিয়ে নিয়ে আসে ওনাদের। সুমি এবং আশার রান্না বান্না শেষ। কথাবার্তা এবং হালকা নাস্তা পানি খাওয়ার পর্ব শেষ হতেই আর্থিকে নিয়ে আসতে বলা হয়। অর্ণব সাগরের পাশে বসে আছে। তার কোলে তামিম। তামিম এক মুহূর্তের জন্য অর্ণবকে একা ছাড়ছে না। আদিলের এসবে মন নেই। সে এক কোণায় বসে ফোন দেখছে। যেন ফোনের থেকে গুরুত্বপূর্ণ এই দুনিয়ায় আর কিছু নেই। অথই তন্নি এবং আখি নিয়ে আসে আর্থিকে। তন্নি আসতে চায়নি। কিন্তু আর্থি এবং অথই তো ছাড়ার পাত্রী নয়। মাথার ঘোমটা আরও একটু বেশি করে টেনেছে তন্নি, সাজুগুজু করার জন্য বেশি আনিজি ফিল হচ্ছে। মনে হচ্ছে তাকে ভীষণ বাজে দেখাচ্ছে। আর্থিকে বসানো হয় রাবেয়া বেগমের পাশে। অথই তন্নি এবং আখি আদিলের পাশে গিয়ে বসে। সাগর উসখুস করছে। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠেছে।
যেন যে অনাকাঙ্ক্ষিত জিনিস দেখে ফেলেছে। অর্ণব বেশ খেয়াল করে বিষয়টা। এক পর্যায়ে ছেলে মেয়েকে আলাদা কথা বলার জন্য স্পেস দেওয়া হয়। অথই আর তন্নি ওদের নিয়ে ছাদে যায়। সাগরও যায় ওদের সাথে। অর্ণব খানিকক্ষণ তাকিয়ে থাকে। কিছু বলবে তখনই মা আর খালার ফিসফিসানি কানে আসে অর্ণবের। আশা ওই মেয়েটাকে। অথইয়ের বান্ধবী। বেশ ভালো মেয়ে। আমার খুব পছন্দ হয়েছে। আমার আদিলের সাথে দেওয়া কথা ভাবছি। এটা তো বেশ ভালো কথা। আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি তন্নির মতো ভালো মেয়ে দুটো নেই। ফ্যামিলিও ভালো। কিন্তু বয়সটা কম। কথা তো বলি। সেরকম হলে আংটি পরিয়ে রাখব। 18তে পা রাখলে তুলে নিব। রাগে চোয়াল রক্ত করে ফেলে অর্ণব। তামিমকে ফিসফিস করে বলে, তোমার আপিকে বলো আমার রুমে আসতে। তাড়াতাড়ি। তামিম দৌড়ে ছাদের দিকে যায়। কিছু একটা ভেবে অর্ণব নিজেও ছাদের দিকে পা বাড়ায়। খানিকটা দূরে আরথি এবং সাফিন কথা বলছে। সাগরের দৃষ্টি তন্নিকে আবদ্ধ। অথই এটা সেটা বলেই যাচ্ছে। সাগর হুহা জবাব দিচ্ছে। তন্নি মনোযোগ দিয়ে অথইয়ের কথা শুনছে। এক পর্যায়ে সাগর বলে ওঠে, তোমাকে ভীষণ সুন্দর লাগছে তন্নি। একটু চমকায় তন্নি। মুচকি হেসে ধন্যবাদ জানায়। সাগর আবার বলে, অথই তোমাকে পিচ্ছি পিচ্ছি লাগছে। অথই খানিকটা মন খারাপ করে বলে, বড় বড় লাগবে কি করলে। তখনই তামিম আসে। তন্নি হাত ধরে। কি হয়েছে ভাই? তুমি চলো আমার সাথে। দুই পেয়েছে। তন্নি তামিমকে নিয়ে চলে আসে। দরজা অবধি আসতেই দেখতে পায় অর্ণব দাঁড়িয়ে আছে। ভারী রূপবতী হয়েছিস দেখছি অথইয়ের তন্নি। যে দেখে সেই দেওয়ানা হয়ে যায়। বাহ। সুমি বেগমের ধৈর্য বরাবরই কম। তার তর সইছে না। এখনই তন্নির সাথে কথা বলতে হবে। আশা বেগমকে একা মেহমানদের আপ্যায়ন করতে দিয়ে তিনি চলে এসেছে তন্নির খোঁজে। মেয়েটার চুল এবং উচ্চতা মেপে দেখবে। সবকিছু ঠিকঠাক থাকলে আদিলকেও এখনই দেখাবে মেয়ে। তিনি ঢের জানে তার ছেলের কোনো প্রেমিকা নেই। ঠিকই তন্নিকে পছন্দ করবে। তারপর মেয়ের বাবাকে 7-5 বুঝিয়ে তুলে নিয়ে যাবে মেয়েকে। তার সংসার পরিপূর্ণ হবে এবার। তন্নি ঢের বুঝেছে সাজুগুজু করার জন্যই অর্ণব এমন রাগী রাগী গলায় কথা বলছে। ওড়নার কোনা টেনে ঠোঁটে থাকা লিপস্টিক মুছতে থাকে তন্নি। যার ফলে মাথার ঘোমটা খুলে যায়। সরু চোখে অর্ণব তন্নির কর্মকাণ্ড দেখছে শুধু। তখনই সেখানে উপস্থিত হয় সুমি বেগম। বড় একখানা খোপা দেখে বলে ওঠে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ঘন চুল। মা তোমার চুল একটু খুলে দেখি। বলতে বলতেই চুলের কাটা খুলে নেয়। পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে এক গুচ্ছ ঘন কালো কেশ। সুমি বেগম বেজায় খুশি। এমনটাই আশা করেছিলেন তিনি। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে সে? বা বলা উচিত। বেশ বুঝতে পারছে সামনে থাকা লোকটা রেগে বম হয়ে আছে। কিন্তু কেন? মহিলাটি তো ওনারই খালা লাগে। তাহলে একটু প্রশংসা করাতে এতটা রাগ কেন করছে? তন্নির ছোট মাথায় ঢুকে না বিষয়টা। তামিম চলে গিয়েছে আগেই। তার এক জায়গায় স্থির হয়ে থাকতে একদমই ভালো লাগে না। মা তুমি চলো আমার সাথে। কথা আছে আমার। তন্নির হাত ধরে এক পা এগোয় সুমি বেগম। তখনই অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে, মামনি তুমি যাও। ওর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে।
সুমি বেগম ভ্রু কুঁচকে তাকায়। তোর আবার ওর সাথে কি কথা? পার্সোনাল কথা মামনি। তুমি যাও। অগত্য সুমি বেগম চলে যায়। যাওয়ার আগে অবশ্য তন্নিকে বলতে ভুলে না, তাড়াতাড়ি এসো। তিনি যেতেই অর্ণব বুকে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায়। ফর্সা মুখশ্রী বরাবরের থেকে একটু বেশি গম্ভীর হয়ে আছে। আর চোখে এক পলক তাকায় তন্নি। বড় হয়ে গেছিস? এই প্রশ্নের জবাব কি দেবে তন্নি? বড় তো সে হয়েছেই। এভাবে প্রশ্ন করার কি আছে? এই লোকটার সামনে আসলে তন্নির সমস্ত প্রশ্ন এলোমেলো হয়ে যায়। ফটর ফটর করে কথা বলে মুখটা যেন চুপসে যায়। গলা দিয়ে আওয়াজ বের হওয়াও দেয়। তন্নির নীরবতায় অর্ণবের রাগ বাড়ে। কুচকুচে কালো লম্বা চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয়। চমকায় তন্নি। লজ্জাও পায় বটে। কেউ তোর চুলে হাত দিচ্ছে, খুলে দিচ্ছে, বিয়ের কথা বলছে। তবুও তোর মুখে কথা ফুটছে না। বাহ! বিয়ের করার জন্য লাফাচ্ছিস মনে মনে। স্টুপিড! অর্ণবের ধমকে কেঁপে ওঠে তন্নি। টলমল করে ওঠে চোখ দুটো। করেছে কি সে? এভাবে ধমকানোর কোনো মানে হয়? চুলে হালকা টান দিয়ে খানিকটা কাছাকাছি আসে অর্ণব। আখি পল্লব বন্ধ করে ফেলে তন্নি। গাল বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রুকণা। তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করে আমার। হাড্ডিসহ। না থাকলো ফিগার আর না আসলো নাগর। অভিমানে বুক ভারী হয়ে আসে তন্নির। অর্ণবের হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু পারে না। উল্টে হাতের বাঁধন আরও শক্ত হয়ে আসে। দাভাই, তুই আমার তন্নির চুল কেন টানছিস? অথৈয়ের কণ্ঠস্বর পেয়ে তন্নির চুল ছেড়ে দেয় অর্ণব। অথৈয়ের পেছনে সাগরও রয়েছে। তার চোখে মুখে রাগের আভাস। অথৈ তন্নিকে জড়িয়ে নেয়। অর্ণবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। বল, কেন আমার তন্নিকে ব্যথা দিয়েছিস? কাঁদছেও। অর্ণব বা হাতে নিজের ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে জবাব দেয়। দেখছিলাম চুলগুলো আসল নাকি নকল। সাগর বলে। দেখাই যাচ্ছে আসল। ধরে দেখার কিছু ছিল না। তাই নাকি? আমি জানতামই না। এখন জেনে নিলাম। বলেই অর্ণব চলে যায়। যাওয়ার আগে তন্নিকে চোখ রাঙাতে ভোলেনি। অর্ণব যেতেই তন্নি চোখের পানি মুছে নেয়। আমি আর কখনো তোদের বাড়িতে আসব না অথৈ। তোর ভাই আমাকে ধমকে শেষ করে দিয়েছে। অথৈয়ের মন খারাপ হয়ে যায়। ঠিক তন্নি। একদম আসবে না অথৈদের বাড়িতে। এভাবে বান্ধবীর বাড়িতে আসা উচিত নয়। তন্নি জবাব দেয় না। সাগর আবারও বলে ওঠে। আইসক্রিম খাবে তন্নি? চলো আমরা আইসক্রিম খেয়ে আসি। মূলত আইসক্রিম খাওয়ার জন্যই অথৈ আর সাগর এসেছে। না না, আমি একদম আইসক্রিম খাবো না। আর কোথাও যাবো না। খানিকটা জোরে বলে ওঠে তন্নি। তন্নিকে জোরাজোরি করে অথৈ, তবুও তন্নি রাজি হয় না। বিয়ের দিন তারিখ ঠিক করেই পাত্রপক্ষ বিদায় নিয়েছে। তামিমকে অথৈ খাইয়ে দিয়েছে। তন্নিও খেয়ে নিয়েছে। এবার বাড়ি যাবে ওরা। বাড়িতে দিয়ে আসার দায়িত্ব পড়েছে অর্ণবের ওপর। সুমি বেগম আদিলকে সোজাসাপটা বলেছে তন্নিকে তার পছন্দ হয়েছে। আদিলেরও ভালোই লেগেছে। সুমি বেগম চাচ্ছিল তন্নির বাবাকে এখানে ডেকে কথাবার্তা কিছুটা এগিয়ে রাখতে। কিন্তু সেটা সম্ভব হলো না আশা বেগমের জন্য। আশা বেগম কয়েকদিন সময় নিতে বলেছেন। তাড়াহুড়োর কাজ ভালো হয় না। অর্ণবের সাথে তন্নি এবং তামিম রাস্তায় বের হতেই দেখা মেলে তারেক আহমেদের। তার কোর্ট আজকে আগে আগে শেষ হয়েছে, তাই তিনি ছেলেমেয়েকে নিতে এসেছে। বেজায় বিরক্ত অর্ণব। আজকে এত বাধা আসছে কেন? একটার পর একটা ঝামেলা লেগেই আছে। বাবাকে দেখে তন্নি অর্ণবকে ফিসফিস কর বলে। আমি আর কখনো আপনার বাড়িতে আসব না।
বলে গেলাম। বজ্জাত লোক। অর্ণব তন্নির মতো করে ফিসফিস করে বলে, 10 দিনের মধ্যে তোমাকে ঠোঁটে গভীরভাবে চুমু খাবো। বলে দিলাম। ইডিয়েট। বিড়বিড় করে অর্ণবকে কয়েকটা বকা দেয় তন্নি। অতপর বড় বড় পা ফেলে বাবার কাছে যায়। বাবার পাশে অটোতে বসে তামিম কোলে বলে। অর্ণব দাঁত কেলিয়ে তারেককে সালাম দিয়ে বলে, ভালো আছেন তো? প্রেসারের ঔষধ সারাক্ষণ সাথে সাথে রাখবেন। বেশি হাইপার হবেন না, বুঝলেন? কোনো দরকার হলে আমাকে ডাকবেন। তারেক অর্ণবের দিকে তাকায় না। দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে ঠাটিয়ে থাপ্পড় মারতে পারলে আমি শান্তি পেতাম। বেয়াদব ছেলে। আর আমি আপনার মেয়েকে ইচ্ছে মতো চুমু খেতে পারলে শান্তি পাব। অর্ণব বিড়বিড় করে বলে। অটো চলতে শুরু করে। তন্নি আর চোখে এক পলক দেখে অর্ণবকে। অর্ণবের প্রতি রাগ চেপে রাখতে পারছে না তারেক রহমান। কখনো দাঁত কটমট করছে তো কখনো বিড়বিড় করে বকছেন। তন্নি বাবার দিকে একটু পরপর তাকাচ্ছে আর শুকনো ঢোক গিলছে। তন্নির ছোট্ট মাথায় এইটুকু ঢুকে গিয়েছে যে বাবা 0% ও পছন্দ করে না অর্ণব নামের সুদর্শন মানবকে। বরং অপছন্দের তালিকার প্রথমেই রয়েছেন মানবটি। কিন্তু তন্নির তো লোকটাকে ভালো লাগে। তার আশেপাশে থাকতে ইচ্ছে করে। তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। তার লাগামহীন কথাও ভালো লাগে। তন্নির কি ভালো লাগা কমিয়ে ফেলা উচিত? লোকটার কথা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। সদ্য জন্মানো অনুভূতিকে আশকারা দেওয়া উচিত নয়। তন্নির ভাবনার মাঝেই তারেক কর্কশ গলায় বলে ওঠে, তোমাকে আর কতবার মানা করব ওই বাড়িতে না যাওয়ার জন্য? বড় হয়ে গিয়েছ। বাবার কথা আর মানতে ইচ্ছে করে না। বাবার ধমকে তন্নি মাথা নুইয়ে ফেলে। ফট করে জবাব দেয়, আই প্রমিজ ইউ, বাবা। আর কখনোই ওই বাড়িতে যাব না আমি। শুধু অথইয়ের সাথে কথা বলবো। রাগ বোধ হয় কিছুটা কমে যায় তারেক রহমানের। বেয়াদব ছেলেটার ওপরে থাকা রাগ নিজের একমাত্র আদরের ওপর ভাঙছে বিষয়টা খেয়ালে আসে। এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে। তন্নি আহ্লাদি হয়ে বাবার কাঁধে মাথা রাখে। ওই ছেলেটা মারাত্মক বেয়াদব। আর তার বাবা টাকা দেখিয়ে অন্যায়কে ন্যায় প্রমাণ করে ফেলে। দিনে দুপুরে মারামারি করে মানুষকে হাসপাতালে পাঠায় এবং টাকার জোরে কোনো শাস্তি পায় না। এমন টাকার কুমিরদের সাথে আমাদের সম্পর্ক মানায় না মামনি। তন্নির আখিতে অশ্রু জমে। লোকটাকে নিয়ে গ্রামের আনাচে কানাচে সমালোচনার ছড়াছড়ি। কিছুদিনের জন্য গ্রামে আসলেও পরিবেশ গরম করে ফেলে। মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকে। কেন করে সে এমন? একটু ভালো ছেলে হয়ে থাকা যায় না? ইতি বেগম রাস্তায় দাঁড়িয়ে আছে। ছেলে মেয়ে বাড়িতে নেই, তার বাড়িতে মন টিকছিল না। অটো থেকে তামিম নামতেই তাকে কোলে তুলে নেয়। তারেক ভাড়া মিটিয়ে মেয়ের হাত ধরে বাড়িতে ঢোকে। লম্বা চুল হওয়াতে তন্নির মাথা আঁচড়াতে বা তেল নিতে বেশ অসুবিধা হয়। প্রতিবার শ্যাম্পু করার সময় আর তেল লাগানোর সময় ইতি বেগমের কাছে ছুটে যায়। আজকেও তেল লাগানোর জন্য ইতি বেগমের কাছে যায়। তিনি টিভি দেখছিল। তন্নি তার পাশে দাঁড়িয়ে রিনরিনিয়ে বলে, মা তেল দিয়ে দিবে। খানিকটা রাগ হয় ইতি বেগমের। তিনি দাঁতে দাঁত চেপে বলে, একা যত্ন করতে না পারলে চুল কেটে ফেলবি। আমাকে জ্বালাতে আসবি না। মন খারাপ হয় তন্নির। মাথা নুইয়ে প্রস্থান করার সিদ্ধান্ত নেয়। তখনই ইতি বেগম আবারও বলে ওঠে, বসো সামনে। মন খারাপ ভ্যানিশ হয়ে যায় তন্নির। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বসে পড়ে মায়ের সামনে। তারপর কেটে যায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে তন্নির সাথে অর্ণবের যোগাযোগ হয়নি। স্কুলে যাচ্ছে না তন্নি। ফোনটাও ভেঙে দিয়েছে পাষাণ মানব। অথইকে 2 বার পাঠিয়েছিল অর্ণব। খবর দিয়েছিল দেখা করতে। কিন্তু তন্নি দেখা করেনি।
বরং সাফ সাফ অথইকে জানিয়ে দিয়েছে, তোর ভাই পাষাণ মানব, তার সাথে আমার কোনো কথা নেই, সে যেন আমার সাথে কথা বলতে না আসে, তাকে আমার ভালো লাগে না। তন্বীর ধারণা ছিল না যে অথই সেই কথা পাচার করেছে অর্ণবের কানে। শুধু এইটুকুই না, তন্বীর মনে যত ক্ষোভ ছিল সব প্রকাশ করেছে অথইয়ের কাছে। বলেছে, তোর ভাইকে আমি খুন করতে চাই। বাজে ছেলে সে। সিগারেট খাওয়া ছেলেরা অবশ্যই ভালো হয় না, নেশাখোর বলে তাদের। তোদের উচিত তোর ভাইকে জেলে পুরে দেওয়া। আমার যদি টাকা থাকতো আমি তার নামে মামলা করতাম, 20,000 টাকা জরিমানা করতাম। গায়ে যদি শক্তি থাকতো তাহলে তোর ভাইয়ের আলুর মতো নাকটা ঘুষি মেরে উড়িয়ে দিতাম। আরও কত কি। অথই সব কথা টু জেড অর্ণবকে বলে দিয়েছে। ভার্সিটির পাশে রয়েছে বিশাল কাঠবাগান। কাঠবাগানের পাশেই বিশাল পুকুর আর তার পাশেই সরকারি গার্লস স্কুল। অর্ণব এই মুহূর্তে রয়েছে কাঠবাগানের সামনে থাকা পিচঢালা রাস্তায়। কালো রঙের জিপ গাড়ি থামিয়ে ড্রাইভিং সিটেই বসে আছে। তার সাথে রয়েছে আশিক এবং রনি, দুজনই অর্ণবের সহপাঠী। গ্রামে ফিরলে তারা বরাবরই সঙ্গ দেয় অর্ণবকে। এইবার রাজনীতির একটা পদে যুক্ত হতে আগ্রহ দেখাচ্ছে অর্ণব। যেহেতু এখন থেকে এখানেই থাকবে সেহেতু একটু আধটু রাজনীতি করাই যায়। তাছাড়া রাজনীতি প্রিয় অর্ণব ইন ফিউচার এমপি পদে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে তার। বাবার পরে সেই আসনে বসতে চায়। অর্ণবের রাজনীতির প্রতি এই আগ্রহ মেনে নিতে পারছেন না ফারাজ। তার বাবা বিপুল ভোটে হেরেছে আনোয়ার চৌধুরীর কাছে। এখন সে অর্ণবের কাছে হারতে ইচ্ছুক নয়। তাই তার ছেলেপেলেকে নিয়ে তেড়ে এসেছে অর্ণবকে মারতে। অর্ণব জানত না বিষয় খানা। সে এসেছিল তন্বীর সাথে বোঝাপড়া করার উদ্দেশ্যে। হঠাৎ আক্রমণে তাল হারিয়ে ফেলে অর্ণব, আশিক এবং রনি। কিছু মাইর খেয়েছে এবং কিছু মাইর দিয়েছে। বেশ ভালোই আঘাত পেয়ে অর্ণব এবং ফারাজের দলকেও আঘাত দিতে সক্ষম হয়েছে। পরাজিত হয়ে ফারাজ তার দলবল নিয়ে পগারপার হয়ে যায়। অর্ণব জিপ গাড়ি কাঠ বাগানে ঢুকিয়ে আগের মতোই বসে থাকে। আশিক এবং রনি তেমন আঘাত না পেলেও ভয় পাচ্ছে। নিশ্চয় থানা পুলিশ হবে। আশিক বলে, ভাই যাবেন না। অর্ণব জবাব দেয় না। তাকিয়ে থাকে গার্লস স্কুলের গেইটের পানে, যেন কিছু একটা দেখার আশায় প্রহর গুনছে। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ফাঁকা গুজে নেয়। রনি এবং আশিককেও দিতে ভুলে না। লাইটারের সাহায্যে সিগারেট জ্বালিয়ে মনের সুখে টানতে থাকে। ধোঁয়া উড়াতে থাকে নাক এবং ঠোঁটের ফাঁক দ্বারা। অতপর অর্ণবের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কিছুটা অশ কেটেছে ঠোঁটের, সেখানে লাল রক্তেরও দেখা মিলেছে। আশিক এবং রনি অর্ণবের দৃষ্টি অনুসরণ করে গার্লস স্কুলের গেইটের দিকে তাকায়। দেখতে পায় ঝড়ের বেগে ছুটে আসছে একটা বালিকা। কাঁধে তার ব্যাগ, মাথায় সাদা হিজাব বাঁধা, পায়ে সাদা শু, পরনে স্কুল ড্রেস। মুহূর্তেই মেয়েটা ওদের সামনে এসে দাঁড়ায়। চোখ দুটো তার টলমল করছে, ঠোঁট উল্টাচ্ছে ক্ষণে ক্ষণে। এই বুঝি শব্দ করে কেঁদে উঠবে। সিগারেটে শেষ টান দিয়ে দূরে ফেলে দেয় অর্ণব। তন্বীর মুখে ফু দিয়ে ধোঁয়া ঠেলে দিয়ে প্রশ্ন করে, কি চাই এখানে? দুপা পিছিয়ে যায় তন্বী। মাছি তাড়ানোর মতো হাত নেড়ে ধোঁয়া সরানোর চেষ্টা চালায়। জবাব না পেয়ে অর্ণব ধমকে বলে, সর চোখের সামনে থেকে। কেঁপে ওঠে তন্বী। দুই গাল বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা পানি। নজর পড়ে অর্ণবের হাতের বাহুতে। সেখানে বেশ খানিকটা জায়গা কেটে গিয়েছে। টপটপ করে রক্ত ঝরছে। হৃদয় বিচলিত হয় তন্বীর। চিন্তা হানা দেয় মস্তিষ্কে। কান্নার বেগ বাড়ে। হাতের উল্টো পিঠে মুছে নিয়ে থেমে থেমে বলে, হাতে রক্ত। অর্ণব হাতের দিকে এক পলক তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে,
ও মাতাই, আমি তে জানি না, দেখিনি। ইডিয়েট, থাপ্পড় খাওয়ার আগে সামনে থেকে যাবি তুই। শব্দ করে কেঁদে ওঠে তন্নি। অভিমানে বুক ভারী হয়, গলায় কান্না আটকে আটকে বলে, ঠ, ঠোঁটো কেটে গেছে, ডাক্তার দেখানো প্রয়োজন, ইনফেকশন হয়ে যাবে, চুমু খাওয়া প্রয়োজন। খাবি চুমু? ট্রাস্ট মি, ইনফেকশন দৌড়ে পালাবে। কান্না থেমে যায় তন্নির। নাক টেনে সরু চোখে তাকায় অর্ণবের মুখ পানে। আশিক এবং রনি ততক্ষণে সরে গিয়েছে। তারা ঢের বুঝতে পেরেছে মেয়েটি অর্ণবের প্রেমিকা। না হলে এভাবে কাঁদতে কাঁদতে ছুটে আসত। সদা আমার সাথে এরকম কেন করেন? তন্নি রিনরিনিয়ে শুধায়। অর্ণব গাড়ির দরজা খুলে এক লাফে নেমে পড়ে। মুখোমুখি দাঁড়ায় তন্নির। কেমন করি তোর সাথে? ছুঁয়ে দেই নাকি রেপ করি? মনে মনে অর্ণবকে বকে দেয় তন্নি। মনে মনে পণ করে আর একটাও কথা বলবে না। চুপিসারে কেটে পড়বে এখান থেকে। ক্লাসের সকলে বলাবলি করছিল মারামারি হয়েছে। তন্নি ঢের জানে মারামারিতে অংশগ্রহণ করেছিলেন অর্ণব চৌধুরী। মন পুড়ছিল, চিন্তা হচ্ছিল তুলোর মতো নরম কিনা তন্নির মন। তাই তো ছুটে এসেছিল বাবার বারণ সত্ত্বেও। বাবা জেনে গেলে বা দেখে ফেললে অনেক বকবে তন্নিকে, এটা জেনেও এসেছে। আর লোকটা কিনা? অভিমানী তন্নির আখিতে আবার অশ্রুকণারা ভিড় জমায়। গুটি গুটি পায়ে পিছাতে থাকে চলে যাওয়ার উদ্দেশ্যে। আর এক পা পিছালে পা কেটে হাতে ধরিয়ে দিব। থেমে যায় তন্নি। থেমে যাওয়া তন্নি দৃষ্টি ঘুরিয়ে অর্ণবের মুখপানে তাকায়। গম্ভীর মুখে বসে ঠোঁটের ভাঁজে সিগারেট দিয়ে আশেপাশে কিছু একটা খুঁজছে। তন্নি ঢের বুঝতে পারছে লাইটার খুঁজছে। অতপর নিজের পকেটে লাইটার খুঁজে পায়। মুহূর্তেই বড় মোটা আঙুলের ভাঁজে লাইটার ফেলে বৃদ্ধ আঙুল দ্বারা চেপে আগুন বের করে সিগারেট জ্বালায়। ধোঁয়া উড়াতে উড়াতে লাইটার জায়গা মতো রেখে তন্নির পানে তাকায়। ধবধবে ফর্সা গালে, চোখের ঠিক একটু নিচে রক্তের ছোঁয়া। বিলাতি নয়ন জোড়া জলজল করছে সূর্যের সংস্পর্শে। গোলাপি অধরের রক্ত শুকিয়ে গিয়েছে। তন্নি মাথা নিচু করে ফেলে। বুক কাঁপছে তার। চিন্তা এবং অস্বস্তিতে হাঁটু কাঁপছে। মাথা ভনভন করছে। কাঁধের ব্যাগখানা খুলে বুকে চেপে রেখেছে। ইচ্ছে করছে লোকটাকে টেনে ডাক্তারখানায় নিয়ে যেতে। হাতের ক্ষত নিয়ে বেশি চিন্তিত সে। এখন রক্ত চুইয়ে সাদা শার্ট ভিজে যাচ্ছে। গভীর ক্ষত না হলে এমনটা হতো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তন্নি। লোকটা শুনবে না তো তার কথা। উল্টো অশ্লীল কিছু শুনিয়ে বসবে। অর্ণবের থেকে কোনো প্রকার সাড়া না পেয়ে তন্নি নিজেই মুখ খুলে, বাসায় যাব। ভ্রু কুচকায় অর্ণব। ঠোঁটের ভাঁজ হতে সিগারেট সরিয়ে ভরাট গলায় বলে, তোর না কুচু বাপকে বলবি তোকে ফোন কিনে দিতে। রাগ হয় তন্নির। মনে মনে বকে দেয় পাষাণ মানবকে। ফোন বাবা কেন কিনে দিবে? বাবা কি ভেঙেছে? যে ভেঙেছে তার কিনে দেওয়া উচিত নয় কি? কানে ঢুকেছে। আকস্মিক অর্ণবের ধমকে কেঁপে ওঠে তন্নির সত্তা। কাচুমাচু হয়ে জবাব দেয়, পরীক্ষার পরে দেবে। গাড়ির অপর পাশের দরজা খুলতে খুলতে অর্ণবের বলে, তখন আমাকে সামলাতেই হিমশিম খাবি। ফোনের প্রয়োজন পড়বে না। তন্নি চুপ করে যায়। পাল্টা জবাব দেওয়ার মতো কথা খুঁজে পায় না। গাড়িতে বসো। তন্নি আবারও চমকায়। গাড়ি করে বাড়িতে পৌঁছে দিবে নাকি? বাই এনি চান্স বাবা দেখে ফেললে একদম মেরে ফেলবে। চট করে তন্নি বলে ওঠে, না না, আমার এখনো ক্লাস শেষ হয়নি। কোলে করে আনবো তোকে। সুরসুর করে গাড়িতে বসে পড়ে তন্নি। অর্ণব সিগারেটে শেষ টান দিয়ে সেটা ফেলে গাড়ি চালানো শুরু করে। তন্নি দাঁত দিয়ে নখ কাটছে আর এদিক সেদিন তাকাচ্ছে।
কোর্টের পাশ দিয়েই যেতে হবে। কোনোভাবে বাবার সামনে পড়ে গেলে। মনে মনে আল্লাহকে ডাকতে থাকে যেন তারেক না দেখে। কিছু মুহূর্তের জন্য তন্নি ভুলেই গিয়েছে তার পাশে আঘাতপ্রাপ্ত অর্ণব বসে রয়েছে। তার হাত হতে রক্ত ঝরছে। তন্নি উত্তেজনা দেখে বিরক্ত হয় অর্ণব। তোর বাপ থানায় গিয়েছে, দেখবে না তোকে। সোজা হয়ে বসো। শান্ত হয় তন্নি। ইতোমধ্যে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। অস্বাভাবিকভাবে কাঁপতে থাকা বুকটা স্বস্তি পায়। চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে শ্বাস টানে। তারপর অর্ণবের আদলে নজর দেয়। বরাবরই তন্নির ছোট্ট মনে ঘুরতে থাকে অর্ণবকে নিয়ে অনেক প্রশ্ন। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সে কি ভালোবাসে তন্নিকে? তন্নির মন বলে প্রশ্ন খানা করে ফেলতে, কিন্তু সাহস পায় না। যেচে ধমকে উঠবে পাষাণ লোকটা। দূরে দেখা যাচ্ছে সদর হাসপাতালের বড় বিল্ডিং। টনক নড়ে তন্নির। লোকটাকে কি বলবে হাসপাতালের কথা? বলতে তো হবেই, না হলে দেখা গেল ডাক্তার দেখালই না। ও, ওই তো হাসপাতাল। যাবেন নাকি? অর্ণব স্পষ্ট জবাব দেয়, না। আহত হয় তন্নি। ডাক্তার না দেখালে ক্ষতস্থান ভালো হবে কি করে? ইনফেকশন হবে তো। তখন কি হবে? লোকটাকে কে বোঝাবে এখন? অভিমানে সিক্ত রমণী মুখ ভার করে ফেলে। নজর ফেরায় রাস্তায়। শো শো করে গাছপালা বাড়ি ঘর পেছনে ফেলে ছুটে চলেছে জিপখানা। দূরের আসমানে মেঘ জমেছে। কালো মেঘ হয়ে আসছে ওদের দিকে। সূর্য ঢাকা পড়ে যাচ্ছে মেঘের আড়ালে। গুরুম গুরুম শব্দ করে জানান দিচ্ছে তার আগমন। এই তো একটু আগেও প্রকৃতি স্বাভাবিক ছিল। ঝলমল করছি রোদ। এত দ্রুত কি করে পরিবর্তন হয় প্রকৃতির? মুহূর্তেই ঝমঝম শব্দ করে বৃষ্টি পড়তে শুরু করে। বড় বড় ফোঁটার বৃষ্টি মুহূর্তেই ভিজিয়ে দেয় গাছপালা সহ জমিনে অবস্থিত সকল কিছু। বরাবরই বৃষ্টি পছন্দ তন্নির। চিকচিক করে ওঠে তার নয়ন জোড়া। অধর প্রসারিত হয়। চঞ্চল হরিণীর ন্যায় বৃষ্টি উপভোগ করতে প্রস্তুত সে। হাত মেলে কয়েক ফোঁটা বৃষ্টির পানি গায়ে মেখে অনুভব করতে চাচ্ছে। কিন্তু গাড়ির কাঁচ কি করে নামাতে হয় জানা নেই তার। হঠাৎ করে গাড়ি থেমে যায়। তন্নি পাশ ফিরে তাকায়। অর্ণব তারই দিকে তাকিয়ে আছে অন্য রকম দৃষ্টিতে। অর্ণবের নয়নে নয়ন মেলানোর সাহস কখনোই ছিল না তার। আজ কেউ পারল না। অশ্রের ন্যায় ধারালো নয়নের গম্ভীর দৃষ্টি তন্নির বুকে কাঁপন ধরায়। সেই কাঁপন আরও একটু বাড়িয়ে দিতে পাষাণ পুরুষ তার শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা তন্নির কোমল নরম হাতে আঁকড়ে ধরে। আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে গম্ভীর গলায় বলে, তুইই তো আমার মেডিসিন। একটু ঠোঁট ছুঁয়ে দে, এমনিতেই সেরে যাবে। লজ্জায় নুইয়ে পড়ে তন্নি। অস্বস্তিতে বুক কাঁপছে। ঠিক তখনই খুব জোরে বাজ পড়ে কোথায়। ভয় পেয়ে চিৎকার করে ওঠে তন্নি। অর্ণব দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে তন্নিকে। থরথর করে কাঁপছে মেয়েটা। বেশ ভয় পেয়ে বুঝতে পারে। পিঠে হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বলে, হেই, আই এম হেয়ার টু প্রোটেক্ট ইউ। ভয় পেও না জান। ভয় কমে তন্নির। মুখ তুলে অর্ণবের বুক থেকে সোজা হয়ে বসে মাথা নিচু করে ফেলে। রিনরিনিয়ে শুধু একটাই কথা বলে, আমি বাড়ি যাব প্লিজ। অর্ণব আর কথা বাড়ায় না। গাড়ি স্টার্ট দিয়ে ছুটে চলে গন্তব্যে। বৃষ্টি স্রোত কমে এসেছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গাড়ি থামে তন্নির বাড়ির সামনের রাস্তায়। রাত 12টার পরে তোমার বাবার ফোনে কল দিব। ফোন সাথে রেখো। তন্নি ফোনের বিষয়ে হ্যাঁ না কিছু বলে না, যেন সে এটা শুনতাই পায়নি। তার মনে অন্য চিন্তা ঘুরছে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় তন্নি। চুমু দিলে কি ডাক্তার দেখাবেন?
এতটাই আস্তে বলেছে যে অর্ণব ঠিকঠাক শুনতে পায়নি। তাই কান এগিয়ে ফের প্রশ্ন করে, শুনতে পাইনি? ডাক্তার কি? তন্নি জবাব না দিলে ফট করে চুমু খায় অর্ণবের গালে। পরপরই গাড়ির দরজা খুলে এক দৌড়ে চলে যায় বাড়ির ভেতরে। অর্ণব হতদম্ভ হয়ে গিয়েছে। এমনটা একদমই আশা করেনি। তন্নির ঠোঁট ছোঁয়ানো স্থানে হাত বুলিয়ে বাঁকা হাসে। এই চুমুতে কি আর মন ভরবে মায়াবতী? আমার তো লম্বা চুমু চাই। রাত পেরিয়ে সকাল হবে তবুও আমার চুমুর দৈর্ঘ্য ফুরাবে না। রাতের খাওয়া শেষে তারেক দুই ছেলেমেয়ে নিয়ে বসেছে পড়াতে। কারেন্ট চলে গিয়েছে। গরম পড়লেই কারেন্টের যন্ত্রণা বাড়তে থাকে। তার ওপর বৃষ্টি হয়েছে। আবহাওয়া খারাপ। এখন বিদ্যুৎ থাকার কথাও না। বারান্দায় চার্জার লাইট জ্বালিয়ে ছেলে মেয়েদের পড়াচ্ছে। ইতি বেগম হাত পাখা দিয়ে বাতাস করছে ওদের। তন্নির মাথায় পড়া ঢুকছে না। তার চিন্তা অর্ণবকে নিয়ে। কল দিবে বলেছিল বাবার ফোনে। তাছাড়া সে কি ডাক্তার দেখিয়েছে? ঔষধ খেয়েছে? অথইকে কল করে জিজ্ঞেস করা দরকার। বাবা তোমার ফোনটা আজকে দিবে আমায়? ঘড়ি নষ্ট হয়ে গিয়েছে, টাইম দেখে উঠতাম। ভয় ভয় বলেই ফেলে তন্নি। তারেক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইতি বেগম বলে, বাবা আর ভাই আসবে কাল। ভাইকে বলেছি তন্নির ফোন হারিয়ে গিয়েছে। সে আবার কিনে দিতে চাচ্ছে। তারেক চোখ পাকিয়ে তাকায় বউয়ের দিকে। ইতি শুকনো ঢোক গিলে আবারও বলে, তুমি তো বাড়িতে থাকো না। আমারও ফোন নেই, কারো সাথে যোগাযোগ করার উপায় থাকে না। তাই বলেছিলাম। তামিম বলে ওঠে, তুমি তো আর কিনে দিবে না। কিপটা লোক। মামু দিচ্ছে তাতেও নাক উঁচু করছো কেন? বস বলেছে কিপটামি করা এবং নাক উঁচু করা পরকীয়ার লক্ষণ। তুমি কি আবার দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করছো নাকি? মুহূর্তেই পরিবেশ স্তব্ধ হয়ে ওঠে। তন্নির হেঁচকি উঠে যায়। তারেক দাঁতে দাঁত চেপে তামিমের পানে তাকায়। ইতি বেগম ঠোঁট চেপে হাসে। অর্ণব দারুণ কথা শিখিয়েছে ছেলেকে। বাবাকে রাগতে দেখে তামিম আবারও বলে, রেগে দাঁত কটমট করিও না বাবা। অর্ণব বস বলেছে তোমার দাঁত দুর্বল হয়ে পড়েছে কটমট করতে করতে। এবার দাঁত ভেঙে গেলে তন্নি তো তোমাকে দাঁত ছাড়া নানা ডাকবে। তাছাড়া বসের বিয়েতে গরুর গোস্ত খাবে কি করে? কোর্টের সকলেও বলবে দাঁত ছাড়া না কুচু উকিল। আর আমার গার্লফ্রেন্ড দাঁত ছাড়া শ্বশুরের ছেলের সাথে প্রেম করবে, নয়তো এই বয়সে অনাথ হব নাকি? ইতি বেগম আঁচল মুখে দিয়ে হাসতে থাকে। তন্নির হাসিও পাচ্ছে আবার দুঃখও হচ্ছে। তারেক আশেপাশে কিছু একটা খুঁজে। অতপর পেয়েও যায়। নিস্তব্ধ রজনীতে ব্যাকুল প্রেয়সী অধিক আগ্রহে প্রহর গুনছে একখানা ফোনকলের আশায়। হাতে তার বড়সড় স্মার্টফোন। ফোনটা বাবার। গত বছরই কিনেছে। তারেক রহমান ভীষণ সাশ্রয়ী মানুষ। নিজের প্রয়োজন অর্থ ব্যয় করতে সচরাচর দেখা যায় না তাকে। দুটো শার্ট দীর্ঘদিন যাবৎ পরতে থাকে। মাস শেষে মোটা অঙ্কের কিছু টাকা তার হাতে পড়লেও নিজের জন্য শার্ট কেনে না। জুতো ছিঁড়ে গেলে সেটা চামারের থেকে সেলাই করে পরবে, তবু এক জোড়া চপ্পল কিনবে না। তার মতে যে টাকা দিয়ে চপ্পল কিনবে বা শার্ট কিনবে সেই টাকা দিয়ে ছেলে মেয়ের জন্য জামা কিনবে। নিজের পেছনে অর্থ ব্যয় করার চেয়ে বাচ্চাদের পেছনে ব্যয় করাতে তিনি বেশি আনন্দিত হয়। বাবারা বোধ হয় এমনই। আধুনিক যুগের আধুনিক কায়দা কানুন। স্মার্টফোনেই বর্তমানে সকল খবরাখবর আদান প্রদান হয়ে থাকে। চাকুরিজীবী সকল মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাধ্যম হচ্ছে স্মার্টফোন। তাই তো কিনেছিল 30,000 টাকা দিয়ে। অবশ্য এক মাস শুধু আফসোসই করেছে তারেক। ঘড়ির কাঁটায় রাত 2টা বেজে 40 মিনিট। নেটওয়ার্কে সমস্যা করছে আজকে ভীষণ।
একটু পরপরই ফোনে ইমার্জেন্সি নেটওয়ার্ক উঠে আসছে, সিমও বন্ধ হয়ে যাচ্ছে। এমতাবস্থায় অর্ণব কল দিলে নিশ্চয় বন্ধ পাবে ফোন। তাই আরামদায়ক বিছানা ছেড়ে বেলকনিতে গিয়ে বসেছে তন্নি সেই রাত 12:35। বৃষ্টি পড়েছে বিধায় পরিবেশ স্তব্ধ। কোলাহল নেই কোথাও। মাঝে মধ্যে দূরে কোথাও কুকুর ডেকে উঠছে। তন্নি অন্ধকারে খুব ভয় পায়। বেলকনিতে বসে থাকার সাহস তার কখনো ছিল না, কিন্তু আজকে ভয় করছে না। রুমের দরজা ভালো করে আটকে দিয়েছে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে তন্নির। বসে থাকা দায়। রেলিংয়ে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। মুহূর্তেই দিন দুনিয়া ভুলে যায়। তলিয়ে যায় ঘুমের অতল গভীরে। কতক্ষণ ঘুমোতে পেরেছে জানা নেই, তবে তীব্র ফোনের কাঁপুনিতে ঘুম ছুটে যায়। কোলের মধ্যে ফোন ছিল, বোধহয় কাঁপুনি অনুভব করতে পেরেছে। চমকে চোখ খুলে তন্নি। বুক কাঁপছে। দুরুদুরু বুকে কাঁপা কাঁপি হাতে ফোন খানা তুলে নেয়। স্ক্রিনে ভাসছে আননোন নাম্বার। তন্নি ঠিক বুঝে যায় এটা অর্ণবের নাম্বার। এখন 4:02। এতক্ষণে সময় হয়েছে তার কল দেওয়ার। অভিমানী প্রেয়সী অভিমান চেপে কল রিসিভ করে। মুহূর্তেই কানে বাড়ি খায় পুরুষালী গম্ভীর নিঃশ্বাসের শব্দ। কেঁপে ওঠে তন্নির আপন সত্তা। বুকের কাঁপন বাড়ে। গলা শুকিয়ে কাঠ। পানি পেলে ভালো হতো বোধহয়। মাঝে মধ্যে তন্নি ভাবে, এই লোকটাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? খেয়ে তো আর ফেলবে না। নর্মাল থাকবি তন্নি। কিন্তু এই ভাবনা লোকটার আশেপাশে গেলে টিকে না। জান, আই ওয়ান্ট সি ইউ। ভিডিও কল দিব। এমবি আছে। ভরকায় তন্নি। এতটা আদর করে কখনোই লোকটা কথা বলেনি। তবে আজকে কেন? আর কণ্ঠ কেমন জড়িয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠেছে মনে হয়। তন্নির ভাবনার মাঝে আবারও ভেসে আসে, ওড়না টোড়না ফেলে কলে এসো। দেখব। আশেপাশে অনেক মেয়ে আছে। ওড়না নেই, শর্ট ড্রেস। বাট মন লাগছে না। ওদের মধ্যে তোমাকে খুঁজে চলেছি। আই নিড ইউ জান। নিড ইউ সো মাচ। শুকনো ঢোক গিলে তন্নি। লোকটা যে নেশা করেছে ঢের বুঝতে পারছে। সিগারেটের নেশা তার আছে জানত তন্নি, কিন্তু ড্রিঙ্কের নেশা ছিল এটা তো জানত না। আরও কি কি বাজে স্বভাব আছে তার। কোথায় ফেসে গেলি তন্নি? মেয়েও আছে আশেপাশে। বড্ড বাজে লোক। বিড়বিড় করে, নিজেকে একটু বকাবকি করে। তন্নি প্রশ্ন করে, মদ খান বুঝি আপনি? সাথে সাথেই অর্ণবের জবাব, তোকে খাইনি তো আর। গড প্রমিজ জান, তোকে খেতে দিলে আর মদ খাব না। কান গরম হয় তন্নির। লজ্জা, অস্বস্তি এবং রাগ তিনটাই কাবু করছে তন্নিকে। খট করে কল কেটে দেয়। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। মুহূর্তেই আবারও কল বেজে ওঠে। তন্নি পণ করেছে ধরবে না। অশ্লীল কথা একদম শুনবে না সে। এখনো কান গরম হয়ে আছে। হৃৎপিণ্ডের ধূপ বুকনি থামার নামই নেই। পরপর কল আসছে আর আসছে। তন্নি বুঝে যায়, না ধরলে কল দিতেই থাকবে। তাই আবারও রিসিভ করে কানে দেয়। কল কাটলে ডিরেক্ট বাসায় চলে যাব, এন্ড যা যা করতে ইচ্ছে করছে করে ফেলব। ইডিয়েট। ধমক খেয়ে নিশ্চুপ হয়ে যায় তন্নি। অর্ণব একটু থেমে আবারও বলে ওঠে, মায়াবতী, ইউ আর সো সুইট এন্ড সো হট। আমি নিড ইউ। তুই থাকলে আমি বারে আসতাম বল। তোর সাথে রোমাঞ্চ করতেই বিজি থাকতাম। রুমে ঢুকলেই তোকে ফিল করি, মিস করি। তোকে ভেবে নির্ঘুম রাত কাটাই। কল্পনায় কতবার তোর সাথে ইন্টিমেন্ট হয়েছি। এই মায়াবতী, তোকে তুলে নিয়ে বিয়ে করব। এসব বয়স টয়স বাল ছাল গোনার টাইম নাই। তোর বাপ কিছু বলতে আসলে শালা টাক ফাটিয়ে দিব।
অর্ণবের কথা শুনে তন্নির আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। কি বলছে লোকটা এসব? নেশার ঘোরে মানুষ অবশ্য সত্যি কথাই বলে। অর্ণব আবারও শুরু করে। জান, যখন তুই ওড়না ছাড়া টি শার্ট পরে আমার সামনে এসেছিলি, আই কুড নট কন্ট্রোল মাই সেলফ। ইচ্ছে করছিল জাপটে ধরে যা করতে মন চাচ্ছে করে ফেলি। তোর গলার তিলটা উফ, জাস্ট অসাম। আর লিপস দেখলেই মাথা নষ্ট হয়ে যায় আমার। তোর চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে তন্নি। শুকনো ঢোক গিলে কাপা কাপি গলায় বলে, আপনি ঔষধ খেয়েছিলেন? বিরক্ত হয় বোধ হয় অর্ণব। তেমনই শব্দ করে বলে, বালের ডাক্তার, তুই আমার কথা শোন। ডাক্তার বাল ছাল কি চিকিৎসা করবে আমার? তন্নি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, আশ্চর্য, ডাক্তারকে বকছেন কেন? তো তোকে বকবো ইডিয়েট। রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিলি স্টুপিড। সামনে থাকলে চাপকে গাল লাল করে দিতাম। তন্নি ভ্রু কুঁচকে ফেলে। কি এমন বলল ও? এতটা কেন রেগে গেল? আমি কি করেছি? নিচু স্বরে শুধায় তন্নি। কিন্তু আর অর্ণবের থেকে জবাব আসে না। মিউজিকের শব্দ কানে বাজতে থাকে। আর কিছু ছেলেদের। তন্নি মন খারাপ করে কল কাটে। চোখে টলমল করে ওঠে অশ্রুকণা। এই যে তন্নির বাবাকে কি না কি বলবো, কই তন্নি তো রাগ করে কিছু বলল না। রাগটা মনের মধ্যেই রেখে দিল। কিন্তু উনি, আজকের রাতটাই নির্ঘুম কাটে তন্নির। এখন ফজরের আজান দিচ্ছে। ডায়াল লিস্ট হতে অর্ণবের নাম্বার ডিলিট করে রুমে যায় তন্নি। ফ্রেশ হয়ে নামাজ আদায় করে বাবার রুমে যায় ফোন দিতে। তারেক কিছু পেপারস দেখছিল। তন্নি যখনই তারেকের হাতে ফোনটা দেয় তখনই কল বেজে ওঠে। অতপর স্ক্রিনে অর্ণবের নাম্বার দেখে তন্নির হাঁটু কাঁপতে শুরু করে। চলবে।